রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ গত এপিসোডে আমার একটি ঘটনা প্রচার করার জন্য। তাই অনুপ্রাণিত হয়ে আজ আবারও লিখলাম। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার ফুপার সাথে ঘটা। তিনি একজন জাহাজের ক্যাপ্টেন। তার মুখে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন তিনি, আমি সেভাবেই বলছি। ঘটনাটি 1988 সালের জুন মাসে। তখন আমি সিলেট রুটে জাহাজ চালাতাম। তো একবার জাহাজ নিয়ে চট্টগ্রাম থেকে সিলেটে যাই। জাহাজ লোড ছিল সিমেন্ট আর সিমেন্টের কাঁচামাল, অর্থাৎ ক্লিংকারে। কিন্তু সিলেটের যে ঘাটে ক্লিংকার আনলোড হবে, সেই ঘাটে অন্য জাহাজের লম্বা লাইন থাকায় আমার জাহাজ আনলোড হতে প্রায় 1 সপ্তাহের বেশি সময় লেগে যায়। তাই এই 7 দিন বসে না থেকে ভাবলাম চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে একটু ঘুরে আসি। আমি জাহাজের স্টাফদের একসাথে ডেকে বলার পর আমার সাথে আরো 3 জন যেতে রাজি হলো। বাকিরা জাহাজের নিরাপত্তার জন্য জাহাজেই রয়ে গেল। উল্লেখ্য, ওই সময় মোবাইল ফোন ছিল না, তাই যোগাযোগ করা আজকের মতো এতটা সহজও ছিল না। যেভাবে সেই কাজ, মূলত এটা একটা অ্যাডভেঞ্চার জাতীয় ট্রিপ ছিল তাদের সবার কাছে। ফুপা ও তাদের 3 জন কলিগ একটা গাড়ি রিজার্ভ করে শ্রীমঙ্গলে সকালবেলা রওনা দিয়ে দুপুরের আগেই পৌঁছে যান। জায়গাটা বর্তমানে একটা রিসোর্ট, যেটা খুবই নাম করা, সেটা নাম বলছি না। সঙ্গত কারণে আমি ঘটনার প্রকৃত স্থানটির নাম প্রকাশ করছি না। তারা শ্রীমঙ্গল থেকে সদর থেকে 6 কিলোমিটার দূরে কোনো একটি টি গার্ডেনে একটি বাংলোতে ওঠেন। উল্লেখ্য, তারা যে বাংলোতে উঠেছেন সেটা কোনো একটি টি স্টেটের অব্যবহৃত বাংলো। বিশেষ কারণ ছাড়া এটা কেউ ব্যবহার করত না। মাঝে মাঝে ঢাকা থেকে অতিথি এলে সেখানে থাকতে দেয়া হতো, বা ম্যানেজমেন্টের বিশেষ প্রয়োজন ছাড়া বাকি সময় তালা বন্ধ থাকত। এদিকে ফুপা ও তার কলিগরা সারা বিকেল ঘোরাঘুরি করে আশেপাশের জায়গাগুলোতে দেখল। চা বাগানে, লাওয়াছড়া বোরের ভেতরে ঘুরে বাংলোতে ফিরতে ফিরতে রাত 8:30টার মতো বেজে যায় তাদের। রাত 8:30টায় চা বাগানের জন্য যথেষ্ট রকমের গভীর রাত। ততক্ষণে বাংলোর কেয়ারটেকার গভীর ঘুমে আচ্ছন্ন। ডেকে ওঠানো হলো কেয়ারটেকারকে। কেয়ারটেকার একটু বিরক্তির মাঝেই উঠে রাতের খাবার টেবিলে সাজিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করতে করতে তাদের রাত 10টার মতো বেজে যায়। কেয়ারটেকার সবকিছু গুছিয়ে চলে যাবার সময় বলল, বাবুরা, রাতে বের হইয়েন না কিন্তু। আর কোনো আওয়াজ শুনলেও বাংলোর বাইরে যাইয়েন না কিন্তু, পাহাড়ি এলাকা বললে কথা। বলে কিছু শোনার অপেক্ষা না করেই হনহন করে হ্যারিকেন নিয়ে এগিয়ে চলে গেল লোকটা। যাবার সময় দরজাটা বাতাসের ঝাপটায় কড়কড় শব্দে আপনা আপনি লেগে গেল। কেয়ারটেকারের কথাটাকে আমাদের গ্রুপের কেউ খুব একটা পাত্তা দিল না। কিসের আর বিপদ হবে? আমাদের সাথে তো আর টাকা পয়সা, স্বর্ণ, গহনা এসব নেই। 4 জন যুবক মানুষ, কার এত সাহস তাদের কাছে আসবে? এই বলে উড়িয়ে দিল সবাই কেয়ারটেকারের কথাটা। মূলত তখন ভুলেও ভাবেনি যে ভৌতিক কোনো কিছুও ঘটতে পারে। ফুপা বলছেন, আমি প্রতিদিন রাত 10:30টায় বিবিসির খবর শুনতাম বহু আগে থেকে। এটা না শুনলে আমার ঘুম আসতো না। তাই রাতে আমার সাথে শর্ট ওয়েভ ব্যান্ডের একটি রেডিও সবসময় সঙ্গে থাকতো। এখানে এনেছি। অবশ্য আমি যেখানে যেতাম, সাথে কিছু থাকুক আর না থাকুক, রেডিওটা থাকতোই। যেহেতু জাহাজি মানুষ, তাই ফুপার আবার ধূমপানের অভ্যেস ছিল। তাই রাতের খাবার শেষ করে ফুপা ধূমপান করতে এবং বিবিসি খবর তার ছোট্ট ব্যাটারি চালিত রেডিওতে টিউন করে তার এক কলিগকে নিয়ে বাংলোর বাইরে বের হন। উদ্দেশ্য, ধূমপানটাও হবে, খবরটাও শোনা হবে, আবার খাবার পরে একটু হাঁটাও হবে, রথ দেখা আর কলা বেচা সবই একসাথে। তাই আমি নূর আলম নামের এক স্টাফকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম চা বাগানের মেঠো পথ ধরে। চা বাগানে সাধারণত প্রচুর শেয়াল থাকে, তাই চারিদিক হতে থেকে থেকে ভেসে আসছিল কিছু শেয়ালের হুক্কা হুয়া ডাক। গাছের ওপর থেকে মাঝে মাঝেই পেঁচার ডাক আর ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। রাতের নিশাচর পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছিল থেমে থেমে। বাতাসে গাছের পাতা ঘষার শব্দ কানে আসছিল, তবে কোথাও জনমানবের কোনো চিহ্ন ছিল না। পরিবেশটা যথেষ্ট পরিমাণে গা ছমছমে ছিল, যদিও তবু এটিকে উপভোগ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। ভয়টা মনে কিচ্ছু ছিল না তখন। পূর্ণিমা না হলেও বেশ চাঁদের আলো ছিল। চা বাগানের গাছের মাঝে বড় বড় ছাউনিওয়ালা গাছের ছায়ায় রাস্তাটা আধো আলো আধো অন্ধকারে ঢেকেছিল।
তবে মাটির রাস্তাটা বেশ দেখা যাচ্ছিল। যথারীতি রেডিওর খবর শুরু হলো। শুনছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 15 মতো দূরত্ব পার হয়েছে। সিগারেটটা শেষ হয়ে যাওয়াতে আর একটা সিগারেট জ্বালালাম। নূর হোসেনকে জিজ্ঞেস করলাম, কিরে ভয় পাচ্ছিস নাকি? সে কোনো উত্তর করল না, শুধু ঘাড় নেড়ে বোঝালো না। হঠাৎ চাঁদের আলোয় দেখলাম সামনে থেকে প্রায় 6-7 ফুট উঁচু 4 জন লোক সাদা লম্বা পোশাকে আবৃত হয়ে একটা কফিনের মতো কিছু একটা নিয়ে আমাদের দিকে আসছে, এবং তাদের পেছনে আরো 10-12 জন একই আকৃতির এবং একই পোশাক পরা লোক হেঁটে আসছে। দেখেই মনে হলো হঠাৎ কেমন যেন একটা শীতল অনুভূতি ফিল করলাম। মানুষ হাঁটলে পায়ের মুভমেন্টের কারণে বডিটা উঁচু নিচু হয়, হাতে সামনে পেছনে যায়, কিন্তু লোকগুলো এমন ভাবে আসছে কারো শরীর নড়ছে না, যেন বাতাসে ভেসে ভেসে আসছে এদিকে। দেখে হঠাৎ কলিজায় চাপ অনুভব করলাম। এমন দৃশ্য এই সময় এই জায়গায় দেখবো সেটা ভুলেও ভাবনাতেও আসেনি। আমি একা সাথে নূর হোসেনকে জিজ্ঞেস করলাম, কিরে তুই কিছু দেখতে পাচ্ছিস নাকি সামনে? সে উত্তর দিল, না। আমি বললাম, এত রাতে কোনো মানুষ মারা গেলে তো কাউকে দাফন করে না, সকালে সকালে দিবে বা দিনে দিবে, তাহলে এরা আসলো কোত্থেকে? লাশ দাফন করতে যাচ্ছে কিন্তু সাথে একটা লাইট, টর্চ, হ্যারিকেন কিচ্ছু নেই। কিরে? নূর হোসেন নীরব, কোনো উত্তর নেই তার। দেখতে দেখতে কফিনগুলো সহ লম্বা অবয়বগুলো আমাদের পাশে আসলো, আর ঠিক সেই মুহূর্তেই রেডিওতে চালানো খবরটা হঠাৎ ঝিরঝির করতে লাগলো। মনে হলো চ্যানেলটা হঠাৎ করে রেডিও সিগন্যাল হারিয়ে গিয়েছে। কিন্তু এইটা কিভাবে সম্ভব? এতক্ষণ ফুল ক্লিয়ার ভাবে অনুষ্ঠান চলছিল, 1 সেকেন্ডের মধ্যে সিগন্যাল নেই। এটা ভাবতে ভাবতেই ওই 4 জনের হাত থেকে কফিনটা একদম আমাদের পাশে এসে পড়লো বিকট শব্দে, আর কফিনের ঢাকনাটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো লাশের মুখ। এ যেন কেউ না, আমার সাথে বের হওয়া নূর হোসেন, যে এতক্ষণ আমার সাথে ছিল। এটা তো তারই লাশ। লাশটার মুখ পোড়া, বিভৎস। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ঠিক তখনই আমার নাকে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর মাংস পচা বোটকা গন্ধ। কতটা ভয়াবহ ছিল সেই গন্ধটা, সেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি আমার জীবনে এত ভয়াবহ গন্ধ কোনোদিন পাইনি। যখন জায়গাটা শুনশান, নীরবতা, সমস্ত পাখির ডাক, শেয়ালের শব্দ সব যেন একসাথে বন্ধ হয়ে গেছে, তখনও আমার হাতে সিগারেট জ্বলছে। কফিনের সাথে অবয়বগুলোর দিকে তাকিয়ে যেতেই বুঝতে পারলাম প্রত্যেকের মুখ পোড়া, বিভৎস। কারো চোখ নেই, মুখমণ্ডল নেই, সম্পূর্ণই পোড়া। দেখে গায়ের সব পশম আমার দাঁড়িয়ে গেল। সাথে থাকা নূর হোসেনের দিকে তাকালাম। আমার সারা শরীর ঝিমঝিম করছিল। হঠাৎ এতটা মানসিক চাপ নিতে না পেরে পড়ে যাচ্ছিলাম, তাই নূর হোসেনের হাতটা ধরতে যাচ্ছিলাম শক্ত করে, কিন্তু একই আমার হাত তার শরীর ভেদ করে এপার থেকে ওপারে চলে গেল। তার মানে এতক্ষণ আমি যার সাথে হাঁটছিলাম, কথা বলছিলাম, সেও অশরীরী। আমি চিৎকার করতে পারছিলাম না, সারা শরীর ঘেমে ভিজে গেছে। আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের করতে পারছিলাম না। ঠিক এমন সময় কফিনের ভেতরে থাকা সেই লাশটি প্রচন্ড জোরে গোঙাতে লাগলো। আমি কোনো কিছু না ভেবে পেছনের দিকে গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম। সিগারেট, রেডিও কি কোথায় পড়লো তার কোনো হদিস ছিল না। রুদ্ধশ্বাসে ছুটলাম যেদিক থেকে এসেছি। আমি দৌড়াচ্ছি, আর মনে হচ্ছে গোঙানির শব্দটা আমার কাঁধের নিকট আরো নিকটতর হচ্ছে। আমাকে কেউ পেছনে ধাওয়া করছে। ঠিক সে সময় শেয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল শত শত শেয়াল একসাথে আমাকে ঘিরে ধরেছে। জীবনে কখনো এত ভয় পাইনি। প্রাণ পরে দৌড়াচ্ছিলাম বাংলোর দিকে। দৌড়তে দৌড়তে বাংলোর জায়গাটায় যখন এলাম, তখন দেখি সেখানে কোনো চিহ্ন নেই। বাংলোর চিহ্ন নেই, চা বাগানের থুতু প্রান্তর। আর চাপ নিতে পারছিলাম না। দিক বিদিক শূন্য হয়ে যেদিকে পেরেছি দৌড়েছি। কতক্ষণ দৌড়েছি মনে নেই। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কোনো একটা গর্তে পড়ে যাই। আমার স্নায়ু আর চাপ নিতে পারে নাই। আমি তৎক্ষণাৎ জ্ঞান হারাই। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ বজ্রপাতের শব্দে আমার শরীর আর মুখে বৃষ্টির পানির ফোঁটায় আমার জ্ঞান ফেরে। বজ্রপাতের আলোতে আমি দেখি একটা খ্রিস্টিয়ানদের পুরনো এক কবরের ভেতরে আমি পড়ে আছি। প্রত্যেকটা কবরের উপরে
ক্রস চিহ্ন দেয়া। যেদিকে চোখ যায় শুধু কবর আর কবর। আশেপাশে থেকে শুধু কুকুরের কান্নার আওয়াজ আসছে এবং চারিদিক ঘুটঘুটে অন্ধকার। পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। পায়ে হাত দিতেই দেখি বাম পাটা চিরে রক্ত বের হচ্ছে। হাত নাড়তেই দেখি কবরের ভেতরে থাকা লাশ, তার হাড় সাথে লেগে থাকা আমার পা চিরে গেছে, অর্থাৎ লাশের হাড়ে চিরে গেছে আমার পা। বজ্রপাতের আলোতে দেখলাম আমি শুয়ে আছি একটা কঙ্কালের ওপর। আর তখন কি করব বা কি করা উচিত কিছুই আমার মাথায় আসছিল না। আমার সব ঘটনা মনে পড়ে গেল। আমি কোথায় ছিলাম, কি হয়েছে, কি আছে, সবকিছু। ভয়াবহ ব্যাপার হলো, সামনে তাকিয়ে দেখি যে কফিনটা দেখে জ্ঞান হারিয়েছিলাম সেই কফিনটা ঘিরে ওই 4 জন আরো শত শত সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। বজ্রের আলোতে কবরের ভেতর থেকে দেখছিলাম আমি, সাথে শুনতে পেলাম কয়েকটা কুকুরের করুণ ডাক। কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কফিন ঘিরে দাঁড়িয়ে থাকা সাদা অবয়বগুলো একটি শরীর না ঘুরিয়ে, ঘাড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে আমার কবরের দিকে তাকালো। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখি আমি সেই বাংলোর রুমে। আমার সামনে কেয়ারটেকার, আমার 3 কলিগ, সবাই, সাথে একজন ডাক্তার। গায়ে আমার তখন ভীষণ জ্বর, শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া। আমার কাছে সবাই জানতে চাইল আমি কিভাবে গোরস্থানের ভিতরে গেলাম, কারণ গোরস্থান থেকে বাংলোটি ছিল প্রায় 4 কিলোমিটার দূরে। আমি একে একে সব ঘটনা বললাম, সবকিছু। সমস্ত ঘটনা শোনার পর আমার কলিগ নূর হোসেন বলল, আমরা যখন দুজন খবর শুনতে শুনতে হাঁটছিলাম তখন নূর হোসেন নাকি আমাকে বলেছিল যে আমি একটু আসছি, আমি একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে। আমি তাকে ধরে ফেলবো, কিন্তু রেডিওর দিকে মনোযোগ থাকায় আমি তার কথার আওয়াজ শুনতে পাইনি। আমি ভেবেছিলাম সে হয়তো আমার সাথেই আছে। আর বাগানের রাস্তাটা কিছু দূর সামনে গিয়ে 2 ভাগে ভাগ হয়ে যায়। আমি বামের রাস্তা ধরে হাঁটছিলাম, কিন্তু নূর হোসেন আমাকে বামের রাস্তা ধরে কিছু দূর খুঁজে তারপরে না পাওয়াতে ডান দিকের রাস্তায় খুঁজতে থাকে। অবশেষে আমাকে না পেয়ে বাংলোয় ফিরে আসে। সবাইকে নিয়ে বের হয়ে আমাকে খুঁজতে খুঁজতে সারা রাত না পেয়ে কেয়ারটেকারকে নিয়ে খুঁজতে খুঁজতে ক্রিশ্চিয়ানদের গোরস্থান পর্যন্ত আসে এবং অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করে। ঘটনা শুনে বাংলোর কেয়ারটেকার বলল, বাবু, আপনাদের তো বলেছিলাম বের না হতে, আপনারা তো কোনো কথা শোনেননি। তখন সবাই কেয়ারটেকারকে চাপ দিলে আসল ঘটনা সে বলতে বাধ্য হয়। তখন কেয়ারটেকার বলে 1945 সালে এই চা বাগানের বাংলোতে থাকতো তৎকালীন ব্রিটিশ এক গার্ডেন ম্যানেজার, যে ছিল খুবই অত্যাচারী। চা শ্রমিকদের ওপর কথায় কথায় নির্যাতন চালাতো, চাবুক দিয়ে পেটাতো সামান্য কাজে ভুল হলে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখনকার সময়ের কিছু বিদ্রোহী চা শ্রমিক তাকে ধরে রাতে চা বাগানের ওই 3 রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে মারে। তার পোড়া দেহ তখন কফিনে করে ওই 4 কিলোমিটার দূরের ক্রিশ্চিয়ানের কবরস্থানে দাফন করা হয় এবং তারপর থেকে ওই রাস্তার মোড়ে কেউ গেলে কফিনে করে মৃতদেহ আনা ওই দৃশ্য দেখতে পায় এবং মাঝে মাঝে বাংলোর আশেপাশে কোনো কারণ ছাড়াই পোড়া মাংসের গন্ধ পাওয়া যায়। আর এই দৃশ্যটা যার সামনে পড়ে তার সাথে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটেই যায়। তো চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওই দিন বিকেলেই তারা ওই স্থান ত্যাগ করেন এবং সিলেটের জাহাজে চলে যান। ঠিক তার পরের দিনই ফুপা জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। তার কোন রকম ক্যাজুয়ালিটি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। আশ্চর্যের ব্যাপার হলো ওই সময় জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল। বন্ধ অবস্থায় ইঞ্জিনে আগুন লাগার ঘটনা বেশ বিরল, কিন্তু সেটা কিভাবে হলো সেটা আজও রহস্য। কেয়ারটেকার বলছিল যে চা বাগানে যে পোড়া কফিন তারা দেখেছিলেন তার সাথে দ্রুত দুর্ঘটনা ঘটে, তবে ইঞ্জিনে আগুন লাগা কি সেটারই ইঙ্গিত? এই ছিল ঘটনা। তবে আমি এই ঘটনার সাথে আরো কয়েকটা বিষয় চিন্তা ভাবনা করে আমার ভীষণ বেশ নাড়া দিয়েছে এবং সেগুলো তিনি শেয়ার করেছেন। সেটা না হয় এইখানে আমি না বলি, বাট এই ছিল ঘটনা এবং ঘটনাটি অসম্ভব সুন্দর একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠালাম। যদি ভালো লাগে অনুরোধ করব আমার নামটি প্রকাশ না করে লিসেনারদের পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। এই ঘটনাটি ঘটেছে 2001 সালে মালয়েশিয়ার অনেক পুরাতন একটি জেলখানার ভেতরে। 2001 সালের মার্চ অথবা এপ্রিল মাসের কোনো এক বৃহস্পতিবারের দিন রাতে আমি সেখানে অবস্থান করছি। একটু বলে রাখি, আমি 1998 সালে একটি স্বনামধন্য কোম্পানির ভিসা নিয়ে মালয়েশিয়া যাই। সেখানে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক চলছিল। স্যালারি, অ্যাকোমোডেশন এন্ড আদার ফ্যাসিলিটিস সবকিছু খুব ভালো ছিল, বলতে গেলে খুব ভালো অবস্থানে ছিলাম। হঠাৎ খবর পেলাম মালয়েশিয়ার সরকার ইকোনমিক
ক্রাইসিসের কারণে পার্টিকুলার সেক্টরের ফরেন ওয়ার্কারদের ভিসা এক্সটেন্ড করবে না এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। 2 বছর যেতে না যেতেই দেশে চলে আসার ইচ্ছা আমার ছিল না বলে আমি এবং আমার এক বন্ধু কোম্পানি থেকে রানঅ্যাওয়ে হয়ে গেলাম। এটাই ছিল আমার জীবনের চরম ভুল সিদ্ধান্ত। শুরু হলো আমার অবৈধ জীবনযাপন। বিদেশে অবৈধ থাকাটা যে কত যন্ত্রণার, কত কষ্টের, সেটা আমি হাড়ে হাড়ে রিয়েলাইজ করেছি। একদিন এক পাকিস্তানি বন্ধুর প্রলোভনে অল্প পয়সায় পাবলিক বুথ থেকে ফোনে বাংলাদেশে কথা বলার সময় অথচ সিস্টেম করে দিবে এরকম বলেছিল, এবং কিভাবে যেন সে তামার তার দিয়ে একটি কয়েন ঢুকিয়ে তার বাসার নাম্বারে কয়েন কানেকশন ওকে করে পাশে কোথাও দাঁড়িয়ে থাকে। কাজটি ছিল সম্পূর্ণ অবৈধ। আমি অনেকক্ষণ কথা বলার অবস্থায় হঠাৎ পুলিশের গাড়ি এসে আমাকে আটক করে নিয়ে যায়। মানসিকভাবে আমি চরম বিপর্যস্ত হয়ে পড়ি। আমার জীবনে কখনো থানা পুলিশের সম্পৃক্ততা ছিল না, বিধায় ভয়ে আরো বেশি ভেঙে পড়ি। জেলখানায় থাকার কিছুদিনের মধ্যে আমি অন্যান্য বন্ধুদের সংস্পর্শ থেকে নিজেকে স্বাভাবিক করি। জেলখানার ভিতরে আমি যেই ব্লকে ছিলাম সেটা একটু বর্ণনা দেই। সেটা ছিল ব্রিটিশদের আমলের লম্বা 4 তলা ভবন, প্রায় 30 ফিট লম্বা এক একটি রুম। রুমের সামনে 2 ফিট ওয়ালের ওপর থেকে ফাঁকা লোহার গ্রিল এবং সামনে লম্বা বারান্দা বা করিডোর, ভবনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। ভবনটির ফ্রন্ট সাইডে যেমন সারিবদ্ধ লম্বা লম্বা রুম, তেমনি পেছনের সাইডেও সারিবদ্ধ রুম। আমি ছিলাম 3 তলার পেছনের সাইডের কোনো একটা রুমে। ভবনটির পেছনে জেলখানার উঁচু প্রাচীর, তার ওপাশে ছিল উঁচু পাহাড়। পাহাড়ের কোল ঘেঁষে ঢালু হয়ে টিলার মতো নেমেছে। সেই ঢালু জায়গা জুড়ে শত শত খ্রিস্টানদের কবর, যা আমরা 3 তলা থেকে ক্রস করে স্পষ্ট দেখতে পাই। ভবনের পিছন সাইডটি এমনিতে নির্জন, উইয়ার্ড ছিল। যাই হোক, বৃহস্পতিবার রাত 9টা। রুমে ছিলাম আমরা অন্যান্য দেশের বিভিন্ন ধর্মাবলম্বী 12-13 জন। কয়েকজন মিলে আগেই পরিকল্পনা করেছিল আজ রাতে তারা প্ল্যানচেট করবে এবং এর জন্য যা যা দরকার তা আগেই প্রস্তুত করে রাখা হয়েছিল। প্ল্যানচেট সম্বন্ধে পূর্বে আমার কোনো ধারণাই ছিল না। আমি ওদের জিজ্ঞাসা করতে ওরা বলল আজ রাতে ভূত বা আত্মা এখানে এসে হাজির হবে। আমার কাছে ব্যাপারটা খুব ফানি মনে হয়েছিল, বিশ্বাস হচ্ছিল না। তাই উৎসুক হয়ে বললাম আমি কাগজে, অর্থাৎ যেটা উইজা বোর্ড ছিল, হাত রাখবো। উইজা বোর্ডের মাঝখানে রেখে একটা পুরাতন কয়েন এবং তার উপর রক্ত দিয়ে ওরা বোর্ডটি সাজিয়ে দিল। একটা পাশে আমি, অপর পাশে অন্য একজন বোর্ডের ওপর হাত দিয়ে রেখে মেডিটেশনের মতো করে বসে পড়লাম। সাথের বন্ধুরা নিয়ম কানুন শিখিয়ে দিল কি মন্ত্র জপতে হবে। রাত তখন 11টা। চারিদিকে কেমন থমথমে নীরবতা বিরাজ করছিল। অনেক আগে নাইট গার্ড অর্থাৎ জেল পুলিশ রুমের লাইট বন্ধ করে দিয়ে নিচে নেমে গেছে। বাইরের ল্যাম্পপোস্টের হালকা আলো, রুমের ভেতরটা আলো আঁধারি দেখা যাচ্ছিল। 3 পাশে 3টি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। গভীর ধ্যান করে মন্ত্র জপতে লাগলাম। এভাবে প্রায় 15 মিনিট জপার পরেও কিছু অনুভব হলো না। আমি বন্ধুদের বললাম কই, আমার উপর তো কোনো আত্মাই ভর করছে না, কেন করছে না? ওরা আমাকে বলল ভাই আপনি নিয়মিত নামাজ পড়েন, তাই হয়তো স্পিরিট আসছেন। ব্যাপারটি অবিশ্বাস্য বলে আমি উঠে গিয়ে শুতে যাব, ঠিক তখনই মনে হলো বাইরের পরিবেশটা কেমন যেন একটু অস্বাভাবিক লাগছে, অন্যান্য দিনের থেকে একটু আলাদা। হঠাৎ একটি কুকুরের কান্নার মতো লম্বা ডাক শুনে আমার শরীরটা কাঁটা দিয়ে উঠল। রুমের এক মাথায় ওয়াশরুমে গিয়ে যেই বের হব তখন আমার ঘাড়ের পাশে কেমন একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম। মনে হলো কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যাই হোক, কাউকে কিছু না বলে ব্যাপারটি স্বাভাবিক মনে করে আমি ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ প্রচন্ড চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে আমি যা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি 2টি ছেলের নাকে মুখে রক্ত সহ লালা বের হচ্ছে, মুখের জিহ্বা বের হয়ে যাচ্ছে, এমনকি চোখ থেকেও যেন রক্ত বের হওয়ার উপক্রম। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি ওদের গলা টিপে দম বন্ধ করে দিতে চাইছে। ওরা নিঃশ্বাস নিতে পারছে না। প্রচন্ড গোঙানির আত্মচিৎকার শুনে নিচের রুমে থাকা নাইট গার্ড বাঁশি বাজাতে শুরু করলো। আমরা সবাই ভয় পেয়ে যাই এই জন্য যে যদি জানতে পারে আমরা রুমে এমন অবৈধ কর্মকাণ্ড করছি তাহলে সবাইকে জেল কোড অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে। যে 2 জন ওইজা বোর্ড হাতে রেখেছিল তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে আমি তাড়াতাড়ি আয়াতুল কুরসি এবং সূরা ইয়াসিন পড়ে ফু দিতে থাকি। পানিতে ফু দিয়ে সেটা শরীরে ছিঁড়তে থাকি। এভাবে কতক্ষণ করেছি জানি না। তারপর ওদের 2 জনের নিঃশ্বাস একটু নর্মাল হয়ে আসাতে শুইয়ে দেই। ওরা 2 জন 104 ডিগ্রি জ্বর নিয়ে কাঁপুনি এবং খিঁচুনি এমন ভাবে উঠে। রাত তখন 2:30।
নাইট গার্ড পুলিশটি উপরে উঠে ভবনের সামনের করিডোর রাউন্ড দিয়ে চলে যায়। আমরা সবাই চুপচাপ বসে আছি। আমি জানতে চাইলাম ব্যাপারটা কি হয়েছে। ওরা বলল আনুমানিক 12:30টার দিকে আত্মার প্রেজেন্স নিশ্চিত হয়। তারা নানান প্রশ্ন করে, যা জানতে পারলো ওটার নাম রুসলান, বয়স 46, মৃত্যু হয়েছে ফাঁসিতে, ইত্যাদি ইত্যাদি। এভাবে নানান প্রশ্ন করতে করতে রাত যখন গভীর রাত হয়ে যায় তখন তাকে চলে যেতে বললে সে যাবে না বলে জানায়। কেন তাকে ডাকা হলো সে ক্ষুব্ধ। গরমের রাতে আমরা সবাই শীতে কাঁপছি, রুমের টেম্পারেচার একদম ফল করেছে। হঠাৎ একে ঠান্ডা বাতাস শরীরে লাগার পর আমরা চোখ খুলে রাখতে পারছিলাম না। হঠাৎ সবাই এতটাই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছি যে কেউ আর বসে থাকতে পারছিলাম না। মুহূর্তের মধ্যে সবাই অচেতন হয়ে ঘুমের কোলে ঢলে পড়ি। এটাকে আমি ঘুম বলতে চাই না। এটার অনুভূতিটা ছিল অপারেশন থিয়েটারে রোগীকে যেভাবে অচেতন করা হয় ঠিক তেমনি। কিছুক্ষণ পর ঘুমের মধ্যে দেখতে পাই বিভৎস চেহারার একটি অবয়ব করিডোরের অপর প্রান্ত থেকে দৌড়ে এসে আমাদের গলা চেপে ধরেছে। আমি এবং রুমের সবাই এট আ টাইম বিকট চিৎকার দিয়ে উঠে বসি। তোমরা কেন চিৎকার দিয়েছ জিজ্ঞেস করলে সবার একই কথা, একটি ভয়ঙ্কর অবয়ব গলা টিপে ধরেছে। পুরো জেলখানা জুড়ে শুরু হলো আত্মার অবিশ্বাস্য তাণ্ডব লীলা খেলা। প্রতিটি ব্লকে, প্রতিটি বিল্ডিং এর প্রতিটি রুম, ওপর নিচে ডানে বামে শত শত কয়েদি ঘুমের মধ্যে বিকট চিৎকার শুরু করলো। এই অশরীররা যে রুমে ঢুকবে সেই রুমে সবার গলা একই সাথে চেপে ধরে। রাতের নীরবতাকে ভেদ করে চিৎকার ছড়িয়ে পড়ছে এক ব্লক থেকে অন্য ব্লকে। আমি অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি সূরা আয়াতুল কুরসি ও ইয়াসিন পড়ে নিজের শরীর বন্ধ করে রুমটা বন্ধ করে ফেলেছি। কোরআনের এই সূরার কি অবিশ্বাস্য পাওয়ার সেদিন আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। অবয়বটি যে ঘুরে ফিরে আমাদের রুমের সামনে এসেও ঢুকতে পারছে না তা আমরা অনুভব করতে পারছিলাম। এটার মুভমেন্ট ছিল খুব দ্রুত। করিডোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব দ্রুত মুভ করার সময় এটাকে কালো শ্যাডোর মতো দেখতে পাই। এভাবে সারা রাত ভর চলতে থাকে। ঘুমের মধ্যে চিৎকার আর কবরস্থান থেকে কুকুরের কান্নার আর্তনাদ। ঘুমালেই গলা চেপে ধরবে এই ভয়ে আমরা কেউ ঘুমাতে পারিনি। যেই মাত্র ফজরের আজান পড়ল সাথে সাথে পুরো এলাকা একদম পাতলা স্বাভাবিক হয়ে গেল। একটি বিভীষিকাময় রাতের অবসান হলো। তাই ভয় হোক আর যে কারণেই হোক রুমের সবাই যার যার ধর্মের প্রার্থনা করেছিল। সকালবেলা সবাই পিটিতে বের হলাম। সবাই বলাবলি করছিল, জিজ্ঞেস করছিল কিভাবে হলো, কেন এমনটি হলো। শুনলাম রাতে ক্রমাগত চিৎকার শুনে এক জেল পুলিশ যেই উপরে উঠেছে হঠাৎ অত্যন্ত বিভৎস বিকৃত মুখের অবয়ব সে দেখে ফেলে এবং চিৎকার করে ফেইন্ট হয়ে যায়। এবং এই মুখাবয়ব দেখে সে ফেইন্ট হয়ে যাওয়ার পরেই ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু না। মূলত ঘটনার শুরুটা সেদিন থেকেই বিকেল 5টার মধ্যে রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে ঢুকে পড়ি। ধীরে ধীরে রাত বাড়তে থাকে। সাথে সাথে অজানা এক ভয় মনের ভেতরে উঁকি মারতে থাকে, যার কারণটা শুধু আমিই জানি, অন্য কেউ জানে না। বিশেষ করে ওই দুটি ছেলে শারীরিক ও মানসিক অবস্থা খুব বেশি খারাপ হতে থাকে। রুমের মধ্যে সবাই চুপচাপ শুয়ে আছি। অনেকে ভাবছে আজকে কিছু হবে না। রাত যখন 11:45 হঠাৎ সেই কুকুরের কান্নার আর্তনাদ ভেসে আসলো। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। মুহূর্তের মধ্যে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেল। বিনা কারণে শীতল বাতাস বইতে শুরু করলো। গতকালের মতোই টেম্পারেচার ফল করতে লাগলো। আমরা কয়েকজন কান পেতে স্পষ্ট শুনতে পাচ্ছি করিডোর দিয়ে কিছু একটা দ্রুত দৌড়াচ্ছে। আওয়াজটা ধূপ 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 শোনা যাচ্ছে। ভয় আর আতঙ্কে কেমন লাগছে সেটা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। ওয়াশরুমে যাওয়ার সাহসটুকু কারো হচ্ছিল না। আনুমানিক 12:50 হঠাৎ পাশের রুমে শুরু হয় বিকট চিৎকার। আমার রুমে যে কয়জন ঘুমিয়েছিল তারাও চিৎকার করে বসে পড়ল। এভাবেই পর্যায়ক্রমে শুরু হয় চিৎকার। সারা জেলখানা জুড়ে রাতে কেউ ঘুমাতে পারে নাই। এই সমস্যা যখন নিয়মিত হয়ে দাঁড়ায় তখন জেল কর্তৃপক্ষ টনক নড়ে। একটানা 14 দিন ভোগার পর বাহির থেকে কয়েকজন হুজুর নিয়ে আসেন। রাতে কিভাবে কি হয় তার বর্ণনা হুজুরকে জানানোর পর হুজুর বুঝতে পারেন। তারপর ওনারা কয়েক ঘন্টার প্রচেষ্টায় পুরো জেলখানা বন্ধ করে দেন। সেই থেকে কয়েকদিন ছিলাম, আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটি প্রচারের যোগ্য হলে আরো কিছু ঘটনা পাঠাবো। সমস্ত শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। রাসেল ভাই, সার্বিক মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ঢাকা থেকে এসছে ঘটনাটি।
কে পাঠিয়েছেন তার নাম তিনি বলতে নিষেধ করেছেন, সুতরাং আমিও নাম বলবো না। তার নাম আফসার উদ্দিন আর কি। তিনি এই ঘটনাটি বলেছেন যে ওনার ঘটনাটা ঘটে 1994 সালে। আচ্ছা, তো উনি ঢাকায় তখন পড়াশোনা করতেন এবং যখনই ছুটি পেতেন রাসেল ভাই তখনই তার বাবা মার কাছে চলে যেতেন। তো রাজশাহীর ঘটনা বলছি রাসেল ভাই, আপনার ফেস টু দেখতে যাচ্ছে। রাজশাহীর ঘটনা অবশ্যই বাগমারা উপজেলার ঘটনা। আচ্ছা, তো উনি যখনই রাসেল ভাই ওই জায়গায় যেতেন তো দেখা যেত যে বৃহস্পতিবারই ম্যাক্সিমাম দিন পরে। তো এই যে ছুটিটাতে আমি ঘটনাটা ঘটে আর কি। আসলে রাসেল ভাই আমার ঘটনাটা এটা খুব বড় ঘটনা তাও না, আবার খুব যে ছোট তাও না। আচ্ছা, তো উনি এই যে বৃহস্পতিবার করেই গ্রামে যেতেন আর কি, তার বাবা মার কাছে ছুটি পেলে যেতেন। তো সেবার ছুটি ছিল প্রায় 4 দিনের মতো। আচ্ছা, গভর্নমেন্ট ছুটি প্রায় 4 দিনের মতো ছিল। তো উনি এরকম বৃহস্পতিবার রাত সন্ধ্যার দিকে তার বাসের অন্য টিকিট পাচ্ছিল না, কারণ বৃহস্পতিবার একটু রাশ ছিল। তো এত বাস ছিল না যখন এখন যেরকম বাস, তো তখন তো বাস খুব অল্প, ঢাকা শহরের বাইরে যেতে হতো। তো বাসের টিকিট অনেক কষ্টে পায় এবং যথারীতি বেলায় তার মানে বিকাল 5টার দিকে রওনা দিয়ে দেয়। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে রওনা দিয়ে দেয়। তো তার টার্গেট ছিল যে সব রাত 12টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু রাসেল ভাই জ্যাম থাকার কারণে তার বাস পৌঁছেছে রাত 3টার দিকে। ওকে, তো রাত 3টার দিকে পৌঁছানোর পরে তো উনি ঘড়িতে দেখে, ঘড়িতে তখন এই যে কেসিও ঘড়িগুলা লাইট চলে আর কি, রাত 2:48 মতো বাজে। সে তখন তার বাজারে নামে। তার বাজার থেকে আবার ওখান থেকে ওই ভ্যানে করে নিয়ে যেত আগে। তো ভ্যান ট্যান কিছুই নেই রাত 3টার দিকে। এখন তার বাড়ি ওখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। এত দূরে হাঁটা দিবে কি দিবে নাকি এখানে ওয়েট করবে সকাল পর্যন্ত, আর 2-3 ঘন্টা ওয়েট করে তো সকাল। কিন্তু বুঝতে পারছিল না কি করবে, আর কোনো মানুষজন কিচ্ছু নাই। যে কয়টা দোকান আছে সবগুলোই আপনার নামানো, শাটার তো না, ওই কাঠ দিয়ে নামানো আর কি। তো সে কি করলো, একটা সময় বললো যে থাক এখানে কিছুক্ষণ রেস্ট নেই, যদি দেখি কাউকে পাই তাহলে তার সাথে হাঁটা দিব বাড়ির দিকে, কারণ একজন লোকও লাগে আর এত রাতের বেলা হেঁটে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সে ঢাকায় টিউশনি করতো, তো সেই টিউশনির কিছু টাকাও সাথে ছিল পকেটে। তো সেটা নিয়ে একটু ভয় যে হাঁটা দিব রাস্তাবেলা মাঝখান দিয়ে যদি কেউ ধরে টরে টাকা পয়সা নিয়ে, সেটাও একটা ভয় ছিল। তো সে একটা শেডের নিচে দাঁড়িয়েছিল আর কি। তো বৃষ্টি নামবে ভাব, আকাশে বিদ্যুৎ চমকায়, ওই চমকালেই যতটুকু রাস্তা দেখা যায় আর কি। এমন সময় একটা লোক তার পাশে এসে দাঁড়ালো। পাশে এসে দাঁড়ানোর পর সে লোকটাকে খেয়াল করলো, কিন্তু ওনার সাথে কোনো কথাবার্তা হলো না আর কি। তো ওনার মনে হতে লাগলো যে যদি কোনো বিপদ আসে তো ওকে আগে কখনো দেখিনি বা কিছু, আর সে তো এখানকার স্থানীয়, তাকে তো অনেকেই সে চেনে। তো রাত্রেবেলা একটা অচেনা লোক পাশে এসে দাঁড়ালো। সে ভাবলো যে না থাক, রওনা দিয়ে দিই বাড়ির দিকে। সে আস্তে করে বাড়ির দিকে হাঁটা দেয়। ওই রাস্তাটা কাঁচা, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। বলে যে আমার এই বাড়ির রাস্তাটা কাঁচা, 4 থেকে 5 কিলোমিটার কাঁচা রাস্তা, কিন্তু খুব সুন্দর, হেঁটে যেতে ওরকম ঝামেলায় পড়তে হয় না আর কি। তো সে হাঁটা ধরে, ভয়ে হাঁটা ধরে দিই, খুব স্পিডে হাঁটছে। তো সে আবার আপেল আর কমলা কিনেছিল, সেটা আবার তার জোরে হাঁটা, সে এত জোরেই হাঁটছে যে আপেল আর কমলাটা এক পর্যায়ে তার রাস্তাতে পড়ে যায়। তো সে আর খেয়াল করে নাই। সে দেখছে যে পিছনে তাকানোর পর ওই লোকটা তার সাথে আস্তে আস্তে হেঁটে আসছে। তো তার হাঁটার স্পিড আর ওই লোকটার হাঁটার স্পিড আকাশ পাতাল পার্থক্য। ওটা আস্তে আস্তে হাঁটছে, কিন্তু ডিস্টেন্স খুবই কম। বলে আমি যখনই পিছনে দেখি তখনই এই লোকটাকে আমার পেছনে, কিন্তু ডিস্টেন্সটা কম পাচ্ছে। কিন্তু আমি যে জোরে হাঁটছি তাকে মোটামুটি আমার সাথে দৌড়ানো লাগতো, যদি সে প্রপারলি আমার সাথে হাঁটতে হতো, কারণ সে অনেক জোরে হাঁটে। সে বলে যে আমি অনেক জোরে হাঁটি, আমি এত জোরে হাঁটছি তার রীতিমতো আমার সাথে দৌড়ানো লাগতো। কিন্তু লোকটা এত আস্তে আস্তে হাঁটছে, তার সাথে আমার ডিস্টেন্স খুবই কম পাচ্ছে। আমি দেখি যে না, সে পেছনেই আমাকে, কিন্তু তার হাঁটার স্পিড খুবই অল্প। এখানে আমাকে ধরার কথা না, কিন্তু সে আমাকে ধরে ফেলছে, বারবার আমার পিছনে দেখতে পাচ্ছি। একটা পর্যায়ে সে হাঁপিয়ে যায় এবং হাঁপানোর পরে পিছনে তাকিয়ে দেখে যে সেই লোকটা নাই। সেই লোকটা কোথায় চলে গেল? আর এই মাঝখান দিয়ে চারিপাশে ধান খেতে, এই মাঝখান দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। ধান ক্ষেত গুলো এরকম যে আপনি হেঁটে চলে যেতে ইচ্ছা করবেন এত রাতের বেলা, সাপ টাপ থাকতে পারে, সুস্থ মানুষজন ওই রাস্তা দিয়ে রাত্রেবেলা ওইখানে নেমে যাবে না। এই লোকটা তাহলে কোথায় গেল? সে একটা পর্যায়ে লক্ষ্য করলো যে আমি সেটু রেস্ট নিচ্ছিল আর কি, যে এত রাতের বেলা আর এতটুক জার্নি করে আসছে, বাসের মধ্যে ঘুমটাও প্রপারলি হয় নাই। তো সে খুব টায়ার্ড হয়ে বসে পড়ে রাস্তার মাঝখানে। হঠাৎ করে তার পাশে একটা লোককে তিনি লক্ষ্য করতে পারেন যে একটা লোক হেঁটে তার পাশে এসে বসলো। সেই লোকটাই যে লোকটা তার সাথে যে জায়গায় সে নেমেছিল সেখানে।
তো না পেরে সে লোকটাকে বলে যে ভাই আপনি কি আমাকে কিছু বলবেন? তখন লোকটা বলল যে, তো প্রথমে চুপ ছিল, পরবর্তী সময় বলে যে না কিছু বলবো না, যদি আপনি আমার সাথে সামনে যান তাহলে আমি আপনাকে একটা জিনিস দিব। তো এই ভাই বলল যে না ভাই আমার কোনো কিছু লাগবে না, আপনার কিছু দিতে হবে না, আমার আপনি বাড়ির দিকে হাঁটা দিই, কারণ অনেক রাত হয়ে গেছে। তো বলে আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে হেঁটে জিনিসটা এগিয়ে আপনাকে জিনিসটা দিতে পারি, আপনি যদি চান। বলে না না আমি কিছু চাই না, আমি নিয়ে যাব, আমি চলে যাবো বাড়ির দিকে। বলে না আপনি একটু নিয়ে যান দয়া করে, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি, জিনিসটা আসলে না নিলে বিপদ হয়ে যাবে আমার। আপনার কি বিপদ হবে, আপনার জিনিস আপনি নেন। তো সে খুব কাকুতি মিনতি করে যে আপনি একটু সামনে এগিয়ে গেলে আমি আপনাকে জিনিসটা দিয়ে দিতে পারবো, জিনিসটা আপনাকে নিতে হবে। তো লোকটা একটা পর্যায়ে বিরক্তি নেমে আসে রাসেল ভাই, তখন ভয়ের বদলে বিরক্ত কাজ করছে। ধর্মী আপনি জানতো আমি বাড়ির দিকে হাঁটাতি। তো হাঁটতে হাঁটতে একটু পর্যায়ে সামনে সেই লোকটা আবারও তার পেছনে চলে আসে এবং তার সাথে সমান তালে হাঁটতে থাকে। বলে যে ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করলাম জিনিসটা নেওয়ার জন্য, সামনেই আছে, আপনাকে কষ্ট করতে হবে না, খালি একটু নিচে নামতে হবে বিলের দিকে। তো সামনে একটা বিল ছিল তখন, এখন এটা ভরাট হয়ে গেছে। সে বিলের দিকে তিনি সে নামে নাই, সে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে। তো ওই লোকটা নিচে বলে আপনি একটু এদিকে আসেন, আপনাকে জিনিসটা নিতেই হবে, কারণ এখন যে কন্ডিশন তাদের দেরি হয়ে যাবে। বলে কি হয়েছে? বলে যে আপনাকে এই লাশটা নিয়ে যেতে হবে। তো সে নিচে নেমে দেখে যে আসলেই একটা লাশ পড়ে আছে। বলে যে আমি একা কিভাবে নিব, আপনি কেন নিবেন না? লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি কেন নিবেন না? তখন ওই লোকটা বলে যে আমি আমার নিজেকে কিভাবে নিব। ও মাই গড, এটা তো সবচেয়ে বড় টুইস্ট। আমি তো আমার নিজেকে নিতে পারবো না, আপনাকে একটু কষ্ট করে নিতে হবে। লাশটা পচা ধরলে আপনি আর কিছু করতে পারবেন না, দয়া করে আপনি পচে গেলে আর ধরতেও পারবেন না। এখনো পচে নাই, এখনো তাজা আছে, আপনি দয়া করে আমাকে একটু নিয়ে যান। তো কাপড়টা সরাই দেখে এটা তো একটা মহিলা। আপনি তো আপনার নিজেকে ধরবেন না, কি বলে উল্টা পাল্টা কথা, এটা তো মহিলার লাশ। ওই লোকটা আবার ডাঁট মেরে বলতে তো মহিলার লাশ। বলে যে আমি যদি মহিলায় দৌড়ে আসতাম তাহলে আপনি তাড়াতাড়ি আসতেন, আমি এই জন্য আপনার সাথে আসছি, আমি আপনার কন্ডিশনটা দেখে আসছি। এখন দয়া করে আপনি আমার এই লাশটাকে দাফন করার ব্যবস্থা করেন, এটাই আমি। আচ্ছা, এইটা বলে সে উল্টা পথে একটা কুকুর বেশে হাঁটা ধরা দিল। মুহূর্তের মধ্যে মানুষটা কুকুর হয়ে গেল, কুকুর বেশে হাঁটা ধরা দিল এবং মুহূর্তের মধ্যে বাতাসে মিলে গেল। আমি এখন, উনি বলছে যে আমার কাছে আর কিছু করার নাই, আমি ধরে কাপড়টা উঠানো, আমি লাশ ধরার সাহস করতে পারছি না। আমি কাপড়টা ধরে দেখলাম আমি কি আদৌ জীবন্ত আছি কিনা, আমি মারা গেছি কিনা কে জানে। যে না, আমি কোনো স্বপ্ন দেখছি না, আমি জীবিত আছি, একটা লাশ আসলেই আমার সামনে, এই যে কাপড় ধরতে পারছি আমি এখন এটাকে কি করবো? এত রাতের বেলা, রাত তখন 3টা, 3:30, 4:30 বাজে। তো তার সে মাথায় হাত দিয়ে বসে আছে এবং লাশ থেকে দূরে সরে এসে বসে আছেন। কি করবে, কারণ এটা তো উঠাতেও গেলেও রাসেল ভাই একা সম্ভব না। রাইট। হঠাৎ করে তিনি দেখে দূর থেকে একটা লোক গান গেতে গেতে আসছে। প্রথমে ভয়েস শুনে রিকগনাইজ করতে পারে নাই, পরে উঠতে বুঝলেন এটা একটা বয়স্ক লোক, হেঁটে হেঁটে দূর থেকে ওই বাজারের দিক থেকে আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে। প্রথমে ভয় পেল যেটা মাতাল টাতাল হতে পারে নাকি, বাড়ির দিকে হাঁটা দেবো, লাশের জায়গায় থাকবে। পরবর্তী সময় সে দেখলো না, ওয়েট করি, যদি তিনি সামনে আগান তাহলে আমাকে সে হেল্প করতে পারবে। তো পরবর্তী সময়ে আরেকটু বলে রাখি, পাশে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, ওখানে বিভিন্ন রোগী টুগী দেখা হতো আর কি। অনেক মানুষজন অসুস্থ হলেই হাসপাতালে যেতেন। তো ওই লোকটা আসতেছিল, আসার পরে একটা পর্যায়ে যখন সামনাসামনি চলে আসলো, উনি আসতেছে অনেক দূর থেকে, এত স্পষ্ট শোনা গেছে যে দূর থেকে এটা লোক আসতেছে। আসছে, সামনে আসার পর উনি বললো যে ভাই আমাকে একটা হেল্প করেন, এক লোক আমার এই লাশটা ধরাই দিয়ে গেছে, আমাকে এটা তো দাফনও করা দরকার, মানবিক দিক থেকে লক্ষ্য করলে তো আসলেই দাফন করা দরকার, আপনি একটু দয়া করে ব্যবস্থা করেন। ওনার সাথে যে একটা লোক আসছে এটা উনি ওনাকে বলেন, উনি যদি এবার ভয় পেয়ে যায় তখন ওনাকে সাপোর্ট করবে না। লাশ কই পেলেন? ওই লোক এসে বলে এই যে লাশটা। বলে যে এখানে তো কোনো লাশ নেই, আপনি বাড়িতে চলেন তো, আপনার মাথা টাথা ঠিক নাই, বাড়ির দিকে হাঁটেন। কোথার থেকে আসছেন? ঢাকা থেকে আসছে। নিশ্চয়ই অনেকক্ষণ জার্নি করে আসছেন, বাড়ির দিকে হাঁটা দেন, আপনার মাথা ঠিক নাই, এখন হয়তো ভুলে কিছু টিরুজ দেখতে পারেন, আপনি রাস্তা হাঁটা দেন। আর এই জায়গাটা ভালো না। কেন ভালো না এই জায়গাটা? বলে এই জায়গা দিয়ে আপনি কি আগে কখনো চলাফেরা করেন? বলে তা আমার বাড়ি এই জায়গায়।
বলে এই জায়গায় আপনি কিভাবে চলাফেরা করছেন? সবসময় দিনের বেলায় চলাফেরা হয়েছে এবং ভ্যানের মাধ্যমে চলাফেরা হয়েছে। বলে রাতে কখনো চললেন না? বলে না, রাতে কখনো আসা হয় না। বলে রাতে এখানে তো প্রায় সময় খারাপ জিনিস ঘটে, আপনি কেন দিক দিয়ে আসতে গেলেন হেঁটে হেঁটে? তো আপনাকে আমি পাইছি, আমি নিজেই ভয়ে ভয়ে আসছি, আপনাকে আমি পেয়ে গেলাম, গান গেতে গেতে আপনাকে পেয়ে গেলাম। তো এখন আপনি লাশ দেখতেছেন, এখানে কোনো লাশ নেই, আপনাকে আমি বাড়িতে আগায় দিয়ে চলেন। তো আগাতে হাঁটতে হাঁটতে তার কাছ থেকে কিছু ঘটনা পাই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক মরা বাচ্চা টাচ্চা আসে। ওই বাচ্চা টাচ্চা ওই জায়গায় এসে কবর দেওয়া হয়। পাশে একটা জায়গা আছে, ছোট বিলের পাশে একটা ছোট জায়গা আছে, ওখানে অনেক লাশ টাশ দাফন করা হয়। এবং দাফন মানে কি, যে 42 লাশ আসে এবং বাচ্চা কাছে মারা যায় না, অনেক মরা বাচ্চা টাচ্চা এই জায়গায় দাফন করে চলে যায়। এই জায়গাটা এমনিতেই খুব খারাপ জায়গা, বিশ্বাস থাকে। আপনি এই জায়গায় এইভাবে আর কখনো চলাফেরা করে যে ঢাকাতে রওনা দিলে রাতে রওনা দিবেন, সকালে এসে পৌঁছবেন, এরকম সময় রওনা দিন যখন আপনাকে রাতে নামতে হয়। তো একটা সময় রাতের বেলা তাকে বাড়ি পর্যন্ত নামায় দেয়। এরপর থেকে আসলে সে কখনোই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় রাতের বেলা চলাফেরা করেন নাই। এবং গ্রামের তখন ওই জায়গায় যাওয়াই কতবার হয়েছে, দিনের বেলা গেছে, দিনের বেলা, রাতের বেলা, দিনের বেলা রওনা দিয়ে ঢাকায় চলে আসে। এটাই ছিল। চমৎকার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম জাহিদুল হাসান ওয়াসি। আমার ঘটনাটা অনেক ছোট, কিন্তু এই ঘটনা আমার লাইফে প্রথমবার। এর আগে এইসব ভূতের কাহিনী আমি শুধু শুনতাম সবার কাছে, কিন্তু নিজের সাথে ঘটেনি, তাই বিশ্বাসও করতাম না এসব কিছু। ঘটনাটা ঘটেছিল এই বছর রমজানে। আমি ইতেকাফ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু 10 দিন থাকা হয়ে উঠছে না, তাই 4 দিনের জন্য নফল ইবাদতের নাম লিখাতে 23 রোজায় উঠলাম মসজিদে। আসরের পরে আমি মসজিদে গিয়ে সবার সাথে পরিচিত হলাম। সবাই অনেক খুশি হয় আমার মতো একজনকে পেয়ে, আমিও খুশি। ফ্রেন্ড রাহাত আর এলাকার বড় ভাই রাইসন ভাইকে পেয়ে। আমাদের মসজিদে আরো অনেক মানুষ ইতেকাফে আসছেন। সবচেয়ে ভালো কথা ছিল আমাদের খতিব সাহেবও এই মসজিদে 10 দিনের জন্য ইতেকাফে আছেন। ভালোই হলো, অনেক কিছু জানতে পারবো ওনার কাছ থেকে। প্রথম দিন মাগরিবের পর রাহাত, রাইসন ভাইয়া জিন ভূত নিয়ে কথা বলা শুরু করলেন। তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বললেন, যা আমার মধ্যে একটা ভয়ের অনুভূতি দিচ্ছিল। কিন্তু যখনই রাহাত ভাই বলল তোমার ঘটনা বলো, আমি শুকনো মুখে বলে উঠলাম আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। আমি তখন অনেক ট্রাই করে দেখি এই সমস্ত অশরীরী জিনিস, কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। মজার ছলে আমি বলেই ফেললাম ভূতরা মনে হয় ওয়াসিকে ভয় পায়। রাইসন ভাইয়া রাহাত আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন না দেখাই ভালো, কিন্তু আমি দেখতে চাই, খুবই ইচ্ছে আমার আমিও রাসেল ভাইয়ের শোটায় গিয়ে ঘটনা বলবো। সেই ছোটবেলা থেকে ভূত এফএম শুনে এসেছি, কখনো নিজের সাথে ঘটেনি। সকালে ফজরের পরে আব্বু এসে দেখা করতে গেলেন। আমি আব্বুকে জানালাম এখানে রুটিন, সকাল 7টায় ইশরাক পড়ে আবার ঘুমাই, 12টায় উঠে জোহরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, তারপর আসরের পরেও কোরআন পড়ি, না হয় বই পড়ি, মাগরিবের পর হুজুরের সাথে কিছুক্ষণ কথা বলি, তারাবি পড়ার পর খেয়ে এসে হুজুরের সাথে ঈমান আমল নিয়ে কথা হয়, তারপর ইবাদতে রাত যাপন করি, ফজরের পর কিছুক্ষণ গল্প করে ইশরাক পড়ে ঘুম। ঘুমের কথা আসায় আমার আব্বু আমাকে বললেন মিম্বারে না ঘুমাতে। আমি অবাক হলাম, কারণ আমি মিম্বারেই ঘুমানোর প্ল্যান করছি। সকালের রোদ পুরো মসজিদে এসে উঁকি দেয়, কিন্তু মিম্বারের দুপাশে দেয়াল থাকায় রোদ এখানে আসে না। তাই আমি শান্তিতে ঘুমানোর জন্য মিম্বারকেই বেস্ট মনে করেছিলাম। কিন্তু আমি জিজ্ঞেস করলাম কেন মিম্বারে কেন ঘুমাবো না? আমার আব্বু বললেন সকালবেলা নাকি জিন নামাজ পড়ে ওখানে, তাই ওখানে না ঘুমানোই ভালো। রাইসেন ভাইয়া রাহাত বললেন তাদের ঘটনা, মিম্বারে ঘুমানোর ফলে তাদের সাথে কি ঘটেছিল, আজব সব কাহিনী। রাহাতকে তুলে 3 কাতার পেছনে ফেলে দিয়েছিল, আর রাইসেন ভাইয়ার নখ উঠে গিয়েছিল, তাই তারা এখন 3 কাতার নিচের বিছানা করে। হুজুর মিম্বারের ডান পাশে 2 কাতার নিচে জানালার পাশে ঘুমায়, আর আমরা মিম্বার বরাবর 3 কাতার নিচে ঘুমিয়ে পড়তাম। বেলা 11টার সময় ঘুম ভেঙে যায়। আমি দেখতে পেলাম যে মিম্বারে দাঁড়িয়ে আছে কেউ, আমাকে ডাকছে। চোখ খুলে ভালো মতো দেখলাম বিষয়টা, কেউ নেই, মনের ভুল হয়তো। তারপর 3 দিন আর কোনো কিছু হয়নি আমার সাথে। আমাদের ভালোই কাটছিল এই মসজিদময় জীবন। এখন মনে হচ্ছে ইস, পুরো বছর যদি ইতেকাফ থাকতো তাহলে পুরো জীবনটা এইভাবে কাটিয়ে দিতাম। ঘটনাটি 27 রমজানের দিনে, বেজোর রাত, আবার সবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই রাত খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাই সবাই আজ হুজুরকে রিকোয়েস্ট করলাম
কিয়ামুল লাইলে 4 রাকাত হলেও আমাদের পড়াতে। বলে রাখা ভালো, কিয়ামুল লাইল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদিও নিজে পড়া ভালো, তবে আমরা চাচ্ছি আজ হুজুরের সাথে জামাত করি। কিয়ামুল লাইল অনেক দীর্ঘ পড়া ভালো, রুকু সিজদা সবকিছু সময় নিয়ে ধীরে ধীরে করা উত্তম। হুজুরও আজ রাজি হলেন, বললেন উনি 4 রাকাত পড়াবেন আর নিজে নিজে 4 রাকাত পড়তে। আমরা রাজি হয়ে গেলাম, 4 রাকাত হুজুর পড়াবে, এতেই আমরা অনেক সন্তুষ্ট। নামাজ শুরু হলো 1:30টায়। হুজুর ইয়াসিন শুরু করলেন। আমি অনেক মনোযোগ দিয়ে হুজুরের কেরাত শুনতে লাগলাম। অনেক মধুর সুরে ইয়াসিন শুনতে ভালো লাগছে। প্রথম রাকাত আমরা সুন্দর করে পড়লাম, দ্বিতীয় রাকাতে এসে শরীর যেন কেমন ভার হয়ে এলো। আমি দাঁড়িয়েছিলাম কোনায়, আমার ডান পাশে রাহা, তার বাম পাশে ফাঁকা, কিন্তু কেন যেন মনে হতে লাগলো আমার বাম পাশেও লোক দাঁড়িয়ে আছে। আমি বিষয়গুলো মাথায় না নিয়ে নামাজে মশগুল হয়ে রইলাম। হুজুর সালাম ফেরানোর পর রাইসান ভাইয়া আমার জায়গা চেঞ্জ করলো। আমি কিছু বুঝলাম না। আমি জিজ্ঞেস করতে উত্তর আসলো, তোমার শরীর ভার হয়ে যায়নি? আমি মাথা নাড়লাম, কিন্তু আমি আমার জায়গা চেঞ্জ করলাম না। আমরা আবার দাঁড়িয়ে গেলাম। এবার সত্যি সত্যি আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা লম্বা মানুষকে, যে ফাতেহা শেষে জোরে জোরে আমিন বলল। আমি তেমন একটা খেয়াল করলাম না, হুজুরের তেলাওয়াতে মন দিলাম। প্রথম রাকাত শেষ করে আমরা যখন সেজদা দিতে যাব, সোজা হয়ে দাঁড়ালাম, তখন আমার কানে হুজুরের আল্লাহু আকবারের সাথে অন্য একটা আল্লাহু আকবার শুনতে পেলাম। আর এরই সাথে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হচ্ছে অনেক জোরে, বাইরে সাউন্ড প্রচন্ড, এত প্রচন্ড যে বলার মতো নয়। 1 মিনিটের পরই টুংটাং শব্দ, তার সাথে জোরে জোরে চিৎকার চেঁচামেচি। এগুলো প্রচন্ড আওয়াজে হুজুরের তেলাওয়াত শুনতে পাচ্ছি না। তারপর সব নিস্তেজ হয়ে গেল, কোনো সাউন্ড নেই, যেন মনে হচ্ছে সব থমকে গেছে। বাইরে বৃষ্টি কি হচ্ছে নাকি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না, শুধু হুজুরের তেলাওয়াত ছাড়া কানে আর কিছুই আসছে না। নামাজ শেষে সবাই সবার দিকে তাকালাম। কি হলো এসব? দেখলাম তখনও বৃষ্টি হচ্ছে। নামাজ শেষে আবার আমরা বৃষ্টির সাউন্ড পেলাম। রাইসান ভাই বলল, 4 তলায় তো কার্পেট বিছানো, এগুলো উঠাতে হবে, এতক্ষণে মনে হয় বৃষ্টিতে সব ভিজে গেছে। আমি বললাম, হ্যাঁ, রাহাত আর আমি তারাবির পর গিয়ে দেখেছিলাম সব বিছানো ছিল, চলেন। রাইসান ভাই 4 তলায় উঠলো, পিছন পিছন আমি, রাহাত, তৌহিদ উঠলাম। রাইসান ভাই লাইট জ্বালাতেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 2টা বিড়াল, অনেক কালো, 3 তলার লাইটের হালকা আলোয় এদের দেখলাম না। হঠাৎ করে কিভাবে এলো? একটা ওপরে আর একটা নিচে নেমে গিয়েছে। পুরো সব কার্পেট যেন মুড়িয়ে রাখা। এত তাড়াতাড়ি এত বড় মসজিদে প্রতিটি কাতারে কি কার্পেট মুড়িয়ে রাখবে? রাইসান ভাইকে আমি বললাম। তারাবির পরের ঘটনাটি আমি আর রাহাত শুনে চেঁচামেচি দেখে 4 তলায় উঠলাম কি হচ্ছে দেখার জন্য। তখন আমি দেখলাম সাদা জুব্বা পরা 2-3 জন লোক নামাজ পড়ছে, আর 4 তলায় থাকা সিলিং ফ্যান কেবল ঘুরছে। আমি অবাক হয়ে রাহাতকে বললাম, কিন্তু রাহাত ফ্যানের কথাই বললো, হয়তো বাতাসে। আমি অবাক, রাহাত কি তাহলে এই মানুষগুলোকে দেখেনি? আমি তাড়াতাড়ি নিচে নেমে এসে পড়লাম। রাইসান ভাই আমাদের বললেন হয়তো মুয়াজ্জিন করেছে। আমি অবাক হলাম, মুয়াজ্জিন নিচতলা থেকে 4 তলায় আসবে? একা মানুষ এতগুলো চাদর কিভাবে মুড়িয়ে রাখবেন এত কম সময়ে? আমি তো 3 তলায় ছিলাম, মুয়াজ্জিন সাহেব শব্দ পেতাম না। ফজরের পর মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন উনি কিছুই করেননি, আমরা করে ফেলবো এই ভেবে উনি নাকি আর ওঠেননি। আমি, রাহাত আর রাহাত আমার দিকে তাকিয়ে আছে। সকালে হুজুরের কাছে সবকিছু বলতেই উনি বললেন, মসজিদে জিন নামাজ পড়তে আসে, ওরা কারো ক্ষতি করে না, বরং ক্ষতি হতে দেখলে সাহায্য করে। যেমন কালকে যদি ওরা বিড়াল না হতো তাহলে তোমরা হয়তো ওদের ভয় পেতে, তাই ওরা কালো বিড়াল হয়ে চলে গিয়েছে। আর দেখো কার্পেটগুলো ভিজে যাচ্ছে দেখে সাহায্য করেছে। আর জিনটাও নামাজ পড়ছিল কালকে আমাদের সাথে। মাগরিবের পর আমি বের হয়ে গেলাম মসজিদ থেকে। 4 দিন হয়ে গিয়েছিল, বাড়িতে যাব। বের হওয়ার আগে রাহাত আমাকে বলল, আসার সময় কি বলেছিলে? তোমার অনেক ইচ্ছে, তুমি দেখবে আল্লাহ কবুল করে নিয়েছে এবং তোমাকে জিন দেখিয়েছে। এবার তো বিশ্বাস করো এসব আসলে আছে। আমি মুচকি হেসে বের হয়ে গেলাম মসজিদ থেকে। ভালো লাগলে সিলেক্ট করবেন ভাই আমার লাইফে ঘটে যাওয়া ছোট কাহিনী, আর রাহাত রাইসান ভাইয়ার কাহিনীগুলো ইনশাআল্লাহ সময় করে ইমেল করব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ভূত.com। আসসালামু আলাইকুম, আমি আসিফ, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা থেকে লিখছি। এর আগে একবার ঘটনা জানিয়েছিলাম ভূত এফএম এর স্টুডিওতে থেকে, এবারে ঘটনা ভূত.com থেকে পড়ে শোনানোর জন্য। পাটগ্রাম থেকে ঘটনাটি লিখছি, কিন্তু ঘটনাটি হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের বারবাড়ি বড় বাড়ি নামক আমার গ্রামের বাড়ির জায়গায়। আমার গ্রামের বাড়িতে একটা অভিশপ্ত পুকুর আছে। পুকুরটি আমার ফুপুর। এই পুকুর নিয়ে আগের ঘটনাটি আপনাদের জানিয়েছিলাম, এটা অবশ্যই ভিন্ন। পুকুরটি মোটামুটি বড়, চারিদিকে পাড় থেকে পানি পর্যন্ত সমান ঢালু।
পাহাড়ের ওপর 4 কর্নারে 4টি খেজুর গাছ, চারিদিকে ইউক্যালিপটাস সহ অন্যান্য গাছ। গ্রামের সবচেয়ে সুন্দর পুকুর, কিন্তু এর পাশাপাশি অভিশপ্ত হওয়ার কারণে সে পুকুরের পানিতে কেউ নামে না। অভিশপ্ত বলার কারণ, পুকুর খননের পর কোনো দোয়া মাহফিলের আয়োজন করা হয়নি। করতে হয় বলে জানি। পরবর্তীতে এই পুকুর আমার নিজের মামা, নিজের বড় আম্মা এবং একজন সহ মোট 3 জন মানুষ মারা গেছেন। পুকুরটির দক্ষিণে গ্রামের কাঁচা সরু রাস্তা, সে রাস্তার সাথেই ফুপার বাড়ি। উত্তর পশ্চিম দিক থেকে ঘন বসতি। পূর্বে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কোনো বাড়ি নেই। তারপর ভারতের কাঁটাতারের বেড়া। পুকুরটির দক্ষিণ পার সংলগ্ন সিঁড়ি আছে ওঠানামা করার জন্য, এবং বসার ব্যবস্থা আছে সিঁড়ির 2 দিকে। পাশাপাশি বাড়ি হওয়াতেও রাতে এখানে কেউ বসার সাহস করে না, আমি ছাড়া। আমি জানি না কেন যেন ভয় হয় না। গ্রামে থাকলে প্রায় প্রতি রাতে বসে থাকি কিছু সময়। কখনো রাত 12টা বেজে যায়, বসে আকাশ দেখি, ইন্টারনেটে সময় দেই। আমার এক বয়স্ক ভাবি এক রাতে ওই পুকুরের পাড়ে রাস্তা দিয়ে আমার বাড়িতে আসছিলেন। সাথে গ্রামের একজন চাচি ছিলেন। আমাকে দেখে সেখান থেকে বাড়িতে নিয়ে যান। পরের দিন বাড়িতে এসে আমাকে ওই পুকুরের পাড়ে একা বসতে নিষেধ করেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, গত রাতে একটা স্বপ্ন দেখেছেন, এমন যে তার স্বপ্নে কেউ একজন বলছিল, তোর জন্য ও আজ বেঁচে গেছে, তুই না গেলে ওকে আমি নিয়ে যেতাম, ওর ক্ষতি করে ফেলতাম, তোর জন্য হতে পারল না, একটু জন্য আজ বেঁচে ফিরল, তুই না গেলে ওকে শেষ করে দিতাম। এই ধরনের কথাগুলো ছিল স্বপ্নে। এগুলো বলে সেই ভাবিও ভয় পাচ্ছিলেন। আমার আম্মার ভাবি অনেকবার নিষেধ করলো সেখানে যেতে। আমি ভয় পাই তখনও, কিন্তু খুব আশ্চর্য হয়েছে এই জন্য যে এক রাতে আমি সেখানে সেই পুকুর নিয়ে স্বপ্ন দেখেছি, ভয়ানক। দেখেছি যে পুকুরের পাড়ে বেশ কিছু মানুষ ছিলাম। পানিতে ভরা পুকুর, পানির দিকে তাকাতে ভয় হয়। কোনো কারণে কোলাহল হচ্ছিল সেখানে। এর মধ্যে একটা বাচ্চা পানিতে পড়ে যায়। হঠাৎ সব কোলাহল থমকে যায় কয়েক সেকেন্ডের জন্য। এরপরে আরো বেশি কোলাহল শুরু হয়। বাচ্চাটিকে তুলতে কেউ পানিতে ঝাঁপ দিচ্ছিল না, শুধু চিৎকার আর আর্তনাদ। কেউ কেউ এগিয়ে যাচ্ছিল পানির দিকে, কিন্তু ফিরে আসছিল। অন্যদিকে বাচ্চাটা পড়ে যাওয়ার সময় আরেকটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে কাছাকাছি যাচ্ছিলাম সবাই। আমাদের মধ্যে আমিও একটু আগালাম পানির দিকে, কিন্তু অন্যদের মতো আমিও ফিরে আসতে লাগলাম। তবে এক অদৃশ্য শক্তির উপস্থিতি টের পেলাম। আমি বুঝতে পারলাম যে দিক দিয়ে ফিরে আসবো সেদিক থেকে অদৃশ্য একটা শক্তি পানির দিকে ঠেলছে আমাকে। নিজেকে সামলাতে না পেরে পড়ে গেলাম পানিতে। নিচ থেকে অদৃশ্যভাবে টানার অনুভূতি পাচ্ছিলাম। সাঁতার জানা সত্ত্বেও ডুবে যাচ্ছিলাম। ডুবতে ডুবতে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল, নিশ্চিত মৃত্যুর পরিবেশ মনে হচ্ছিল। জীবনের শুরু থেকে এই মরণক্ষণ পর্যন্ত অস্বচ্ছ কোনো কিছু বিদ্যুতের গতিতে কল্পনা করা হলো। পুরো ইহকাল আর সমস্ত অতীত আমাকে খারাপভাবে বিদায় দিচ্ছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি সেই অবস্থাতেই সূরা পড়তে লাগলাম। কি কি যেন পড়েছিলাম, মনে আছে শুধু ইখলাসের কথা। সূরার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলাম এবং শেষ পর্যন্ত ভাসতে পারলাম। পরে উপরে উঠে আসি, বাচ্চা ডুবেই থাকলো, কিন্তু তখনও ঘটনা শেষ হয়নি স্বপ্নের। পেছনে দেখতে পাচ্ছিলাম সাদা আলখেল্লা পরিহিত, ফর্সা আর লম্বা দাড়িওয়ালা এক বুড়ো পানি থেকে উঠে এসে আমাকে তাড়া করতে শুরু করলো। মুখটা স্পষ্ট না। আমি ছুটতে শুরু করলাম বাড়ির দিকে। ছুটতে ছুটতে একটা জায়গায় দাঁড়িয়ে যাই। শরীর খুবই ক্লান্ত, অন্যদিকে ভয়ে থরথর করে কাঁপছি। কিন্তু পেছনে তাকাতে দেখলাম যে আমার দিকে সে তখনও তেড়ে আসছে। সে চাইলেই আমাকে ধরে ফেলতে পারত, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমি আবার ছুটতে শুরু করলাম। বাড়ি ছিল পুকুর থেকে 100 মিটারও না। আমার যেটা মনে হয়, কিন্তু স্বপ্নে শেষ হচ্ছিল না এত দূরত্বের পথ। মনে হচ্ছিল এই বুঝি ভয়ঙ্কর অপশক্তি আমার ঘাড় ও গলা ধরে ফেলবে। পেছনে ফিরে দেখলাম না, শুনছিলাম অট্ট হাসি, আর তাড়া করছিল আমাকে খুবই ভয়ানক আর বিদ্ঘুটে সেই হাসি। তার হাসিতে মনে হচ্ছিল আমার সব চেষ্টা বৃথা হবে। আমি টের পেলাম যে আমার খুব কাছে সে আছে। মনে হচ্ছিল এক হাতের ব্যবধানও না। শরীর হিম করা ও ভয়ে দম বের করে দেওয়ার মতো সেই মারাত্মক হাসির শব্দ ক্রমে আরো বেশি হলো। কান, নাক, আমার সহ্য শক্তি আর পাচ্ছিল না। এমন হতে হতে ঢুকে যাই বাড়ির ভেতরে। শ্বাসরুদ্ধকর স্বপ্নটা শেষ হয়ে যায়। এরপর অনেকদিন সেই পুকুরের পাড়ে আর বসি না। এখানে আশ্চর্যজনক ব্যাপার হলো, দুটো মানুষ একই রাতে একই জায়গায় একই ব্যক্তি নিয়ে স্বপ্ন দেখলো। এর সামনে বা পেছনে কি রহস্য থাকতে পারে, কি গল্প থাকতে পারে, আমার জানা নেই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি রিজওয়ানা, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। তারপরে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন। তারপরে তিনি বলছেন, এই ঘটনাটি রাতে আমার মামা আম্মুর চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি। ঘটনার যাওয়ার আগে বাড়িটির একটা ছোট্ট বিবরণ দেই। আমার নানির বাড়ি পুরান ঢাকায় কোন একটা এলাকায়, 100 বছরের পুরনো বাড়ি, অথবা জমিদার বাড়ির মতো বলা যায়। যুদ্ধের আগে আমার আম্মুর দাদা কোনো এক
পাকিস্তানের কাছ থেকে বাড়িটি কিনে নিয়েছিলেন। আম্মুর দাদা তখনকার সময়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন রাজনৈতিকভাবে। যাই হোক, বাড়িটি এখন পর্যন্ত অনেক বিশাল আকারে অক্ষত আছে। একেবারে ঢাকাইয়া একটা খানদান বলতে পারেন। এক সময় আরো সুন্দর ছিল এই বাড়িটা। এই বাড়ির ইতিহাসের ঘটনা শুনতে শুনতেই আমাদের বড় হওয়া, তবে আম্মুরা জয়েন্ট ফ্যামিলির হওয়ার কারণে বাড়ির কিছু কিছু জায়গায় অল্প কিছু ভাগাভাগির বিষয় চলে আসে। এতে কয়েক জায়গাতে দেয়াল তুলে দেওয়া হয়েছে। জমিদার বাড়িগুলোতে যেমন কয়েকটি অলি গলি দিয়ে ঢুকে বাড়িতে ঢোকা লাগে, যেমন চারিদিক দিয়ে বিভিন্ন সিঁড়ি উঠে যায়, সেরকমই বেশ কয়েকটা সিঁড়ি আছে এই বাড়িতে। গলি দিয়ে ঢুকতেই প্রথম সিঁড়িটা দিয়ে উঠে গেলে আমার আম্মুর মেজচাচার বাড়িতে যাওয়া যায়। এরপরে আরেকটু সামনে গেলে, ডানে গেলে দুপাশে সিঁড়ি আছে, আরেকটু সামনে আরেকটা সোজা বরাবর সিঁড়ি। ডানের সিঁড়ি আমার নানুর বাসায় যায়, অর্থাৎ আমার আম্মুদের বাসায়। আর বামের সিঁড়িটা নতুন করা হয়েছে, সেটা আমার আম্মুর মেজচাচার মেয়ে মানে আমার খালার বাসায় যায়। সোজা সিঁড়িটা আম্মুর ফুপুর বাসায় যায়। এই যে এতগুলো সিঁড়ি আর বাসা, এই সিঁড়ির এক ধাঁধা রয়েছে। এক একটা ঘটনা, কিছু রহস্যময়, কিছু অলৌকিক, কিছু উল্টো পাল্টা, কিছু প্রকাশ্য, আবার কিছু ভয়ঙ্কর। বাড়ির বর্ণনা দিতে গেলে একটা উপন্যাস লেখা যাবে। ঘটনাগুলোর জন্য একটা বিবরণ দেয়া দরকার ছিল। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ফ্যামিলি অনেকগুলো, তবে এক গলিতেই সবার বাসা একসাথে এপাশ ওপাশ করা। মানে এক জানালা থেকে ডাক দিলে অন্য বাসায় শুনতে পাবে এরকম। আমার মামার নাম নাভিদ, আম্মুর মেয়ে চাচাতো ভাই। ওনার বড় বোন মানে সিঁড়ির বাসাটাতে থাকে তারা। খালামণি যে বাসাটায় আছেন সেখানে আগে মাঠ আর বাগান ছিল, তারপর বাসা বানানো হয়। প্রথমত কেউ সেখানে বাসা নিতে চায়নি, কারণ মাঠের দেয়ালটার পরেই একটা পুকুর ছিল বিশাল, যেটা ভালো ছিল না যতদূর আমি জানি। সেই পুকুরে অনেকেই অনেক কিছু দেখেছে, তাই মুরব্বীদের নিষেধ ছিল এই বাগানের উপর বাসা বানাতে পারবে না কেউ। তবে বাসা করা হয়েছে। খালামণিরা সেই বাসার দোতলায় ওঠে। খালামণির বেডরুম থেকে পুকুরটা আরো স্পষ্ট দেখা যায়। রুমে জানালার পাশে বিরাট আম গাছ। রাতে সাধারণত এই জানালা বন্ধ রাখা হয়। এবার মামার মতো করে ঘটনাটি বলছি। বড় আপি প্রায়ই শ্বশুর বাড়ি যেয়ে থাকতো। মাঝে মাঝে বাসা খালি থাকলে আমি একাই এসে ঘুমাতাম এখানে। সেদিন অনেক রাত করে আপুর বাসায় আসছিলাম, 12টা থেকে 1টা বাজে। আপু ছিল শ্বশুর বাড়িতে। আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে ভাবলাম আজ সেখানে ঘুমিয়ে যাই। এমনিতেও আপু নেই আজকে। বেডরুমে আর গেলাম না। টিভি ছেড়ে ড্রয়িং রুমে ফ্লোরে বিছানা করে মুভি দেখতে দেখতে ঘুমাবো আজকে। তবে সিগারেট খাওয়ার জন্য আমি সোফায় বসি জানালার পাশে। অনেকক্ষণ পর সিগারেট শেষ করে সোফাতেই শুয়ে পড়ি। টেলিভিশনের দিকে তাকাতে তাকাতে হঠাৎই চোখ লেগে যায় আমার। চোখ খুলি আমি, কেমন যেন একটু অস্বস্তিকর মনে হচ্ছিল। ভাবলাম বিছানা যেহেতু বিছিয়েই ফেলেছি, তাহলে নিচে গিয়ে শুয়ে পড়ি। আমি ঘুমের মাঝে কখন অন্য পাশ হয়ে শুয়ে পড়েছিলাম আমার খেয়াল নেই। আমি যে পাশ ফিরেছিলাম, অর্থাৎ আমার পেছনে নিচে বিছিয়েছিলাম বিছানাটা, আর টেলিভিশন তখনও চলছিল। এরকম অস্বস্তিকর যখন মনে হচ্ছিল, আমি বিছানার পাশে ফেরার জন্য একটু নড়ে চড়ে কাত হয়ে যেই অল্প মাথা ঘোরালাম, তখন হঠাৎ যা দেখলাম সেটা দেখে আমার মনে হচ্ছিল আমার গায়ের সব পশম দাঁড়িয়ে গেছে। আমি পুরোটা আর ফিরতে পারলাম না। যতটুকু ফিরেছি ততটুকুতেই দেখার চেষ্টা করলাম। দেখলাম কারো পা দেখা যাচ্ছে কালো অবয়বের মতো, স্পষ্ট না পুরোপুরি, তবে মনে হচ্ছে বিছানার বাইরে তার পা চলে গিয়েছে। হয়তো পরেশগার মুরব্বীদের মতো অনেকটা জুব্বা টাইপের কিছু একটা পরা সেই ছায়ামূর্তি। আর কেমন যেন আওয়াজ হচ্ছে, কিছু একটা শব্দ করছিল সে, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কোন ভাষায় আর কি বলে যাচ্ছে। টেলিভিশনের ভলিউম অনেক আস্তে ছিল। এটা অন্য ভাষার শব্দ ছিল যা আগে কখনো শুনিনি। দোয়া পড়তে শুরু করলাম। আমি ভাবলাম আমি যদি তার দিকে ফিরি আমি আর বাঁচবো না, এখানেই মেরে ফেলবে আমাকে। আমি কাঁপতে কাঁপতে আবার আগের মতো ফিরে যাই। দোয়া পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে যাই খেয়াল নেই। এরপরে সকালে উঠি, তখন দেখি বিছানাটা এমন ভাবে পড়ে আছে যেন কেউ রাতে ঘুমিয়েছিল। আমি সেদিন অনেক ভয় পাই। এই বলে মামা শেষ করে তার ঘটনা। আমরা সবাই অনেক ভয় পাই। এই বাড়ির এক এক কোণে এক এক রকম জিনিস রয়েছে। এই রহস্যের বাড়িটি নিয়ে আবারও একদিন লিখব। ছোটখাটো অদ্ভুত ঘটনা এক একজনের নজরে পড়ে এক এক রকম ভাবে। আচ্ছা রাসেল ভাইয়া, মান্নাত করে পাওয়া কোনো জিনিস খুব বেশি দিন থাকে না, জানেন কি? মান্নাতের প্রাণগুলো তার সব সময় নিজেদের সাথে নিয়ে যেতে চায়। আমরা আমার আপন মামার ঘটনা নিয়ে আসব এর পরের বার। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি এরকম ভূত এফএমে আসছি। তো যে ভাইয়ার ঘটনা বলবো তার নাম হচ্ছে সুজন। তার বাবা মা কেউ ছিলেন না। আচ্ছা, তো বাবা যখন মারা যায় তার 6 মাসের মাথায় মা মারা যায়। কিন্তু মা মারা যাওয়ার ঘটনাটা এমন যে মা কি কারণে মারা যায় তা আসলে এখনো পর্যন্ত উনি বের করতে পারেন নাই।
বাবা মারা গেছেন 6 মাসের মাথায়, রাতের বেলা হয়তো স্ট্রোক, মানে এত কিছু চেষ্টা করেন নাই জানার জন্য যে মা কেন মারা গেছে, গ্রামের মানুষজন। তো এখনকার এই নাক ছিটকে জগতের থেকে একটু ভিন্ন জগতের ঘটনা, কারণ রাসেল ভাই 1983 সালের ঘটনা। আচ্ছা। এই রিসেন্ট ঘটনাগুলো না আগের ঘটনা থেকে একটু ডিফারেন্ট। আগের ঘটনার মধ্যে একটা আলাদা মজা আছে। আমি এই ঘটনা কালেক্ট করতে তার সাথে প্রায় কুষ্টিয়া এবং ঢাকার মাঝামাঝি রাস্তা, এই যে আমাদের আফনান ভাইদের রাজবাড়ি এলাকায় আমার সাথে তার দেখা হয়। ওটি করতে গিয়েছিলাম, তখন তার সাথে দেখা। তো হাসপাতালেই পরিচয়। ওই তখন তিনি আমার সাথে, ওই দিনই ফার্স্ট দেখা, এবং এরপরে আর তার সাথে আমার দেখা হয় নাই। তো তিনি আমাকে ঘটনা বলেছিলেন, এবং ঘটনাটা রাসেল ভাই আমি আগেই কালেক্ট করে রেখেছিলাম, আমার আগে এপিসোডে বলার কথা ছিল, কিন্তু সামহাও আমি এটা সিলেক্ট করি নাই। আজকে ঈদের দিন মনে হয় এটা বলা উচিত। তো একটু আগে যে ঘটনাটা শুনলাম, তুহিন সাহেবের ঘটনাটা, ওনার ঘটনা যেমন হৃদয় বিদারক, এটাও একটু কাছাকাছি পর্যায়ের ঘটনা। তো উনি, ওনার বাবা মা ছিলেন না, তো ওনাকে লালন পালনের দায়িত্ব নেন হচ্ছে ওনার খালা, মেঝো খালা। তো ওনার খালার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, গ্রামের একটা গ্রাম অঞ্চলে, আমি নাম বলছি না সেই জায়গা। তো উনি বড় হয়েছিলেন খুলনাতে, কিন্তু কুষ্টিয়াতে পরবর্তী সময়ে তার খালার কাছে চলে যেতে হয়। তো কুষ্টিয়াতে যেখানে থাকতেন, সেখানে থাকতে থাকতে 5 বছর হয়ে যায়। তো 16-17 বছর, ক্লাস 9-এ তিনি পড়েন, তখন 1983 সালের ঘটনা বলছি। তো ওই দিন প্রচন্ড মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। স্কুল শেষে সে বাসায় আসে। বাসায় আসার পরে তাদের বাসাটা এরকম যে ওই গ্রামের বাড়ির সব, ওই বাড়িটা, ওইখানকার যে কয়টা ঘর বাড়ি আছে তাদের বাড়িটা সবার লাস্টে। তার বাড়ির পেছনে একটা ঝোপ আছে, আর ঝোপের মানে বাড়ির পেছনটাতে ঝোপ, গরুর গোয়াল, গরুর রাখার একটা গোয়াল ঘর আছে, আর পাশে একটা ল্যাট্রিন আছে তাদের পিছনে যাওয়ার জন্য। ঘরের তো অনেক আগের কথা বলছি রাসেল ভাই। আর ঠিক ল্যাট্রিনটা থেকে 15-20 কদম পেছনে একটা বড় সড়ো পুকুর আছে, সেখানে ওই বলে যে ওইখানকার লোকজন মিলে মাছ চাষ করে। তো উনি 5 বছর হয়ে যায়, তো সেখানকার লোকাল স্কুলে পড়াশোনা করতেন। তো সেদিন প্রচন্ড বৃষ্টি হবে ভাব। তো বাসায় আসতে আসতে 8টা বেজে যায়। স্কুল শেষে, খেলাধুলা শেষে, আড্ডা মেরে রাত্রে বাসায় যেতে আসতে তখন লাগে। তো পড়াশোনা করে তিনি শুয়ে পড়েন। সেদিন রাতের বেলা এরকম যে তাদের বাসায় রাসেল ভাই বিড়াল আছে, বিড়ালটা প্রায় সময় কান্নাকাটি করে। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাঙে এরকম মেঘের গর্জনে। তো তার বাসা, তার মানে বারান্দা, ঘরের যে বারান্দা, ওই পরে টিন শেড, তো ঘরের যে বারান্দা সেখানে তার খাট ছিল, পড়ার টেবিল ছিল, ওখানে এসে পড়তো থাকতো। তো তার খালার আবার কোনো সন্তান ছিল না, তিনিই থাকতেন সবসময় তার খালা খালুর দেখাশোনা করার জন্য। খালা খালু বয়স্ক। তো রাত্রে তখন ঘড়ির কাঁটা কয়টা ঠিক নাই, মনে নাই তার, কিন্তু তখন যে গভীর রাতে, এটা তিনি একদম স্পষ্ট আমাকে বলেন যে গভীর রাতে তার ঘুম ভাঙে। আর গ্রামাঞ্চলের রাতে রাসেল ভাই 1983 সালে রাত 12টা, মানে অনেক গভীর রাত। আমি এরকম সময়টাই ধরে নিয়েছি আর কি। হঠাৎ করে তিনি কান্নার শব্দ পান। তো ঘুম ভাঙার পর কান্নার শব্দ পাওয়ার জন্য আরো পরিষ্কার ভাবে টিনের চালে তিনি কান রাখেন, যাতে সে পরিষ্কার শুনতে পান এই কান্নাটা কোথা থেকে আসছে। কারণ তারাই হচ্ছে ওই বাড়িটা সর্বশেষ বাড়ি। ওখানে এত রাতে কোনো লোক আসার কথা না। প্রথম ইনস্ট্যান্সে মনে হচ্ছিল যে সে জায়গাটা বিড়াল কান্না করছে। বিড়ালের কান্না আপনি রাসেল ভাই একটু খেয়াল করেন যে অনেক সময় মানুষের মতো, এত স্পষ্ট মানুষের মতো কান্না করে। প্রথম মনে হচ্ছিল এটা বিড়াল কান্না করছে। এই কান্নাটা যখন একটু গভীর হয় তখন বিলাপে শুরু হয়। বিলাপটা এরকম যে আমাকে একটু খেতে দেন, আমি ক্ষুধার্ত, আমি সারাদিন কিছু খাই নাই। ওখানকার যারা গরিব ভিক্ষুক, তারা সকালবেলায় এরকম ভিক্ষুক বা ভিক্ষা করে। এত রাতের বেলা এই জায়গায় খাওয়া যাচ্ছে, খুব অবাক লাগতে থাকলো। কিছুক্ষণ পর গভীর কান্না, এত মায়া কান্না যে উনি এরকম কান্না আগে কখনো কাঁদতে দেখেন নাই। এরকম কান্না শুনলে যে কেউ ঘর থেকে দৌড়ে বের হয়ে যে তাকে সাহায্য করতে চাইবে। বলছে যে আমাকে কেউ কিছু খেতে দেন, আমি সারাদিন কিছু খাই নাই। মুহূর্তের মধ্যে তার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় তার মায়ের মতো। আমাকে একটু খেতে দেন, আমি কিছু খাই নাই। তো স্বাভাবিকভাবে আপনার মা মরা ছেলে, সে মায়ের ভয়েস শুনছে, মা খেতে চাচ্ছে। প্রথম ধাক্কাতে তার একটু হেল্প করতে মনই চাচ্ছিল, কিন্তু রাসেল ভাই এত গভীর রাতে
কে আছে ওইখানে এটা জানার জন্য প্রথমে সে চিন্তা করে আমি কি বের হব কিনা। আর ওই মাহফিল টাহফিলে যেত তো রাতের বেলা প্রায় সময় তিনি ঘরে আসতেন ওখানে বন্ধু বান্ধবদের সাথে। তো তার এরকম ছিল যে আমি তো যেতেই পারি রাতের বেলা, কতই তো আসছি, কত গভীর রাতে বাসায় আসছি, এটা কোনো রাতই না। তো উনি হারিকেন নিয়ে ওই বাড়ির পেছনের দিকে যান। তো বাড়ির পেছনটা যাওয়ার সময় ওই ল্যাট্রিনটা পড়ে, ল্যাট্রিনটা থেকে বাম দিকে পশ্চিম দিকে তিনি দেখতে পান একটা উঁচু ঢিবির মতো। ওই ঢিবির উপর, ঢিবিটা এরকম যে প্রথমে এটা ঢিবি মনে হলো, পরবর্তীতে সময় হয়েছে 3.5 হাত, ওই কবরের মতো একটা স্পেস। খুব অবাক লাগতে থাকে যে এই জায়গায় তো লাস্ট 5 বছর ওয়াশরুমে তো যাওয়া আসা হয় রাসেল ভাই, এখানে কখনো এরকম উঁচু ঢিবির মতো কিছু ছিল না। তিনি প্রথম ধাক্কাটা তখন পেয়ে যান যে একটা মহিলাকে দেখে। গাছের নিচে একটা মহিলা বসে আছে, ওই গাছটাও আবার ওই আপনার রাবার গাছ, ওখানে রাবার গাছটার সামনে একটা কবরের মতো একটা স্পেস। এটা কবর কিনা রাসেল ভাই এটা আমি এখনই বলতে পারছি না। একটা মানুষ দেখতে পান, মানুষের অবয়ব দেখতে পান, এইটা দেখে উনি ভয়ে ভেতরে চলে যান। ওই মুহূর্তে খালুকে জাগাবে কিনা জাগাবে এই ডিসিশনে ভুগতে থাকেন। তো সবাই ঘুম। উনি রুমে আসার পরে উনি আবারও কান পাতার চেষ্টা করে, ওই জায়গা থেকে কান্নার আওয়াজ আসতে থাকে, আমাকে একটু হেল্প করেন, আমার অনেক বড্ড ক্ষুধা পেয়েছে। আমি খুব গুছিয়ে বলছি, এটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে ছিল। তো উনি ভাবছে বলবে কি বলবে না। হঠাৎ করে এরকম সময় আস্তে আস্তে এই ওখানকার মসজিদে তখন মাইকে আজান হতো না, ওই এলাকার মসজিদে, তো ভয়েসের আজান আসছে এমন সময় শুনতে পেল, আর ঠুকঠাক শব্দ হচ্ছে, তার মানে তার খালু জেগেছেন। আচ্ছা, ওইটা এই ঠুকঠাক শব্দের মধ্যে ওই কান্নাটা হারিয়ে যায়। আচ্ছা, তো পরবর্তী দিন রাসেল ভাই মানে এটা সিম্পল ভাবেই উনি নিয়েছেন যে কান্নাটা উনি বের করবে। ইয়াং মানুষ তো পরের দিন স্কুলে সে আর যায় নাই। বিকালবেলা তাদের একটা জায়গা আছে, কালভার্টের মতো একটা জায়গা, সেখানে ফ্রেন্ডদেরকে বলে যে এই ঘটনা আমি তো রাত্রেবেলা গতকালকে আমাদের বাড়ির পেছনে উঁচু ডিবির মতো পাইছি, কিন্তু বুঝলাম না আমার খালু যতক্ষণ বাথরুমে যায় ট্যাটন ইউজ করে তারা এরকম ঢিবির কথা কেন বলে না। এটা কি তারা খেয়ালই করে নাই? জিনিসটাকে কি তোরা খেয়াল করে না? আমি তো দেখলাম যে রাবার গাছটার সামনে উঁচু একটা ঢিবির মতো হয়ে আছে। তার একটা ফ্রেন্ড খুব ইন্টারেস্ট শো করে যে দোস্ত তোর সাথে আমি আজকে থাকবো, তোর সাথে আমি থাকবো, আমাকে থাকার ব্যবস্থা কর, তোর সাথে আমি আজকে ঘুমাবো। তো এটা প্রথম না যে ফ্রেন্ডটা তার সাথে আজকে থাকছে, এর আগেও সেটা ফ্রেন্ড তার সাথে ছিল। তো সে ওই ফ্রেন্ডকে নিয়ে যায়, তার ফ্রেন্ডের নাম হচ্ছে সবুজ। ফ্রেন্ডকে নিয়ে যায় এবং তার সাথে রাতে থাকার ব্যবস্থা করে। কোন কান্নার সাউন্ড রাসেল ভাই সেদিন রাতে আর হচ্ছে না। আচ্ছা, খুব অদ্ভুত লাগছে যে কোনো কান্নার সাউন্ড নাই। তো ওর ফ্রেন্ড হঠাৎ মাথার মধ্যে, দুষ্টুমি বুদ্ধি তো, এই তুই না বলছিলি কবরের মতো উঁচু ঢিবি একটা আসছিল, ওইটা দেখে আসি। তো সেখানে তিনি হারিকেন নিয়ে যান, হারিকেন নিয়ে যায় দেখে যে কবরের মতো উঁচু ঢিবি, ওখানে ওই মানুষটা বসে আছে, দুইজন একসাথে দেখছে, কিন্তু ওই মানুষটার তেমন মুভমেন্ট নাই, কোনো কান্নার সাউন্ড নাই, কিচ্ছু নেই। এটা দেখে ওনার ফ্রেন্ড কি করে, ওই তাড়ানোর ব্যবস্থা করে, লাঠি ছোটা নেই, লাঠি মানে গাছের ডাল ভেঙে এই কে এখানে মানে তাড়া করবে এরকম অবস্থা। ওই মহিলা যখন ওনার দিকে তাকায়, ওনার আর কিছু মনে নাই, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। জাস্ট এতটুকু মনে আছে যে ওনার ফ্রেন্ডকে চুলের মুঠি ধরে টান দিয়ে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় জানে না। আচ্ছা, ওই দিন রাতের বেলা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা দেখে সে অজ্ঞান হয়, সেটা হচ্ছে ওই মহিলা একটা ছোট বাচ্চার মাথা জিব্বা দিয়ে চাপছিল। এটা তো খুব ভয়ঙ্কর দৃশ্য। ছোট একটা মাথা, জিব্বা, ছোট একটা বাচ্চার মাথা। এখন এটা আদৌ বাচ্চার মাথা নাকি অন্য কিছু, তবে যতটুকু এই হারিকেনের আলোতে মনে হচ্ছিল যে একটা বাচ্চার মাথা হতে পারে। উনি অজ্ঞান হয়ে যায় আসল ভাই, প্লাস ওনার ফ্রেন্ডকে টান দেয়, চুলের মুঠি ধরে টান দেয়। পরের দিন সকালবেলা উনি ওনার খালুকে জানায় ঘটনাটা। খালু ওনাকে বাইরেই পায়। তো খালু যখন বাইরে পায় তখন বলে কি অবস্থা, বলে যে আরে ভাই খালু আমার এই হয়েছে রাতের বেলা, সবুজ আসছিল রাত্রেবেলা, আমি গত পরশু দিনই এই জিনিসটা প্রত্যক্ষ করছি, আজকে গতকালকে রাতে এই ঘটনা ঘটলো। তো ওই দিন আবার সবুজের বাবা মা আসছে, তার ছেলে তো গতকালকে থেকে আসে নাই, তো বাসায় নাকি ছেলে জানায়ও নাই যে উনি রাত্রেবেলা এখানে থাকবেন। তো ঘটনাটা ক্লিয়ার করে সবাইকে বলে যে এই ঘটনা, আমি রাত্রেবেলা এখানে এই উঁচু ঢিবি আছে, আপনি কি খেয়াল করেন নাই নাকি, আমি আর সবুজ ছিলাম রাত্রেবেলা, সবুজকে তো আমি রাত্রেবেলা আমার সাথে থেকে এই অবস্থা হয়ে গেছে।
তো উনিও ভীত সন্ত্রস্ত ছিল, সবাই তেমন কিছু বলেন নাই। কিন্তু ওই এলাকা ভিত্তিক ডিসিশন হয় যে আসলে কি আছে এটা দেখার জন্য। প্রথমে ওই জায়গাটা আসলে একটা ঢিবির মতো আসলেই পায় এবং ডিসিশন হয় যেটা করবে। তো এলাকার লোকজন প্রায় ওই ঘর যে কটা ছিল সেখানকার লোকজন বাদেও অন্যান্য এলাকার লোকজনদের মাঝে খবর ছড়ায় যায়। তো তারাও কয়েকটা মানুষজন আসে দেখতে। তো কবর খোঁড়ার জন্য রাসেল ভাই আপনি কতটুকু খুঁড়বেন? 3.5 হাত, মানে গর্ত করছে কিছু বাচ্চারা। তো গোর খোদার একটা ভিতরে কিচ্ছু নাই, আমি উঠে চলে আসি। হঠাৎ করে তার পা একটা নরম সারফেসের মধ্যে পড়ে, পায়ের থেকে হাত বের করে দেখে একটা হাতের কবজি কবরের ভেতরে, এবং মানে একদম তাজা হাতের কবজি। উনি খুব ভয় পেয়ে যায়, আর সাথে সাথে আরেকটা হাত পায় এবং 4টা পা পায় যত ভেতরে ঢুকে। কিন্তু ভেতরে ঢোকার সময় কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড তখন সবাই শুনতে পায় রাসেল ভাই, আর হই হুল্লোড় করে যায় গ্রামের বাড়ির মানুষজন যে কি হচ্ছে এই জায়গাটাতে। কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড আসছে, সাথে সাথে একটা মাথা পাওয়া গেল। তো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ওই হাতগুলা পাগুলো উঠে একটা থালার বস্তার মতো পিছিয়ে ওখানে রাখছিল বারবার। তো এলাকার হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর বলছে আপনারা সবাই একটু দুরূদ পড়তে থাকেন আর কালেমা শাহাদাত পড়তে থাকেন। তো উনি যেটা দেখলেন, সবাই যেটা দেখলেন, কালেমা শাহাদাত পড়ার পর হাতগুলা বারবার ভাইব্রেট করছিল, হাত নড়ে নড়ে উঠছিল, হাত আর পাগুলা কালেমা শাহাদাত পড়ার পর নড়ে নড়ে উঠছিল। আরো যখন গভীরে যাওয়া গেল, দেখা গেল যে একটা মাথা, একটা মহিলার মাথা। এই মহিলার মাথা দেখে ওইখানে যে ভিড়ের মানুষজন ছিল আসলে ভয় পাচ্ছে না কেউ, কিন্তু সবাই দেখে খুব হতভম্ব হয়ে যাচ্ছে। ওই ভিড়ের মাঝখান থেকে একটা লোক অজ্ঞান হয়ে যায়। পরে আবার ওনাকে নিয়ে ছোটাছুটি, পরে ওনাকে নর্মাল করার পর জানতে পারে, এবং ওই মাঝখানে ওনাকে নর্মালের মাঝখানে একদল ওই লাশ উঠায়, একটা বাচ্চা সহ লাশ উঠানোর পর কাফনের কাপড়টা পুরা লাশটা পেঁচানোর পর এটা বাড়ির উঠোনের মাঝখানে রাখা হয়। তো ওনাকে যখন নর্মাল করা হয়, নর্মাল করার পরে উনি ওনার কাছ থেকে জানতে পারে উনি আবার 1 গ্রাম পরের মানুষ। উনি দেখে অজ্ঞান হয়ে যায়, কারণ উনি বাজারে যাচ্ছিল, সবাই জটলা দেখে। তো সবাই শুনে যে কি জানি অলৌকিক একটা ঘটনা ঘটেছে বাড়ির পেছনে, সেও আসে ইন্টারেস্ট নিয়ে দেখতে। সে বলে এটা আমার পাশের বাড়ির মহিলা, উনি এইখানে কিভাবে আসলো, এই কবর এখানে কিভাবে আসলো। তো পরবর্তীতে এই লাশ ওনাদের ওই মেয়ের মহিলার বাড়িতে নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়, এবং শোনা যায় যে ওই মহিলা রাসেল ভাই সুইসাইড করে, যখন সুইসাইড করে তখন উনি প্রেগনেন্ট ছিলেন, এবং যে সুইসাইড করার রিজনটা হচ্ছে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে যায় গ্রামের বাড়ি থেকে। কিন্তু এই সুইসাইড করার পরে ওনার লাশ কোথায় ছিল এটা কেউ খেয়াল করে খোঁজ নেয়নি, সবাই জানেন চলে গেছেন কোথাও। তো পরবর্তী সময় জানা যায় এলাকা ভিত্তিক যে উনি সুইসাইড করেছিলেন, তো লাশ কোথায় এটা কেউ জানতো না। এই জায়গায় চলে আসবে তার বাড়ির পেছনে, এটাও কখনো তিনি কেউ কল্পনা করেনি। তো দাফন শেষ হয়, দাফন শেষ হওয়ার পর উনি আর এগুলি কেমন খোঁজ খবর রাখেন না। কিন্তু রাসেল ভাই বাড়ির পিছনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওনার নিশ্চয়ই বাড়ির পিছনে যেতে ইচ্ছা করবে না। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। পরবর্তীতে ওই জায়গাতে আর এরকম কিছু দেখে নাই, কিন্তু উনি বাড়ির পিছনে ওই পিছনে আর কখনো যেতে পারেন না। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আমার বাসাতেই দেখেন আমি একটা গরুর ফার্মও করেছিলাম, গরু ছাগল দুটাই করেছিলাম। তো গরুর ফার্মটি একমাত্র ঘাসের অভাবে আমি বন্ধ করে দিয়েছি। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস নেই, শুধু বাজার থেকে কিনে ওগুলো খাওয়িয়ে কিন্তু গরু আমি পোষাইতে পারি নাই। আমি না, কেউ পোষাইতে পারবে না। এই যে হচ্ছে আমার গরুর শেডটা দেখাই, এখন পরিত্যক্ত আছে। এই যে শেড
গরুর শেডটা আমি দেখাচ্ছি আপনাদের। এখন আমি আসলে আমাদের এখানে ঘাসের খুবই অভাব এবং দানাদার খাদ্যের যে দাম, সেই দানাদার খাদ্য কিনে গরু পালন করা খুবই কষ্টকর, যার জন্য আমি গরুর খামারটি চালাতে পারিনি। তো আমাদের এখানে যদি আবার ঘাস থাকতো, তো আমাদের এখানে ঘাসের একটা উৎস ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম সিটি। তো এখানে আমরা আগে ঘাস এখান থেকে গরু ছেড়ে দিতাম, ঘাস কেটে আনতাম, কিন্তু এখানে আপনার ভিতর থেকে সংরক্ষিত করার কারণে আমরা সেখানে গরু প্রবেশ করাতে পারিনি এবং সেখান থেকে ঘাসও সবসময় আনতে পারি না, যেহেতু সংরক্ষিত এলাকা, সবসময় আমরা ইচ্ছা করলে ঢুকতে পারি না। সেখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, কিন্তু সংরক্ষিত এলাকার কারণে আমরা কিন্তু সেখান থেকে ঘাস আনতে পারি নাই এবং সেখান থেকে ঘাস কিন্তু না আনার কারণে আমরা কিন্তু গরুকে ঘাস খাওয়াতে পারিনি এবং শুধু দানাদার খাবার খাওয়াতে পারলো জানা না, সেটা আমি আপনাদের আগেই বলেছি। দানাদার খাবারের যে দাম, আর শুধু দানাদার খাবার খাওয়ানোর পরে গরুর শরীর এত ভালো থাকে না, গরুর যে গোবর সেটা অনেক পাতলা হয়ে যায়, যদি ঘাস না খাওয়াই শক্ত হয় না। এবং খড়ের যে প্রয়োজন, ধানের খড় মানে খ্যার আমরা যেটাকে বলি, খ্যারও এখানে প্রচুর দাম। একটা বন্ধ কর, খ্যারও অনেক দামের কারণে আমরা খ্যার খাওয়াইতে পারি না এবং খ্যার যদি না খাওয়াই গরুর গোবর ঠিক হয় না, গরুর খাবার শরীর ঠিক থাকে না। খ্যারটা খাওয়াইলে গরুর শরীর ভালো থাকে। তো এই কারণে আমি আমার গরুর খামারটি বন্ধ রেখেছি এবং এর ভিতরে গরুর খামারের ভিতরেই যেহেতু একটা শেড করেছি, সেটা যেন বসিয়ে না রাখতে না হয়, এর জন্য আমি সেখানে কিছু সোনালী মুরগি লালন পালন করেছিলাম, কিন্তু অতিরিক্ত খাবারের দামের কারণে সেখানে লস হয়। আমি দেখলাম লসের কারণে আমি সোনালী মুরগি লালন পালন বন্ধ করে দিয়েছি। আপাতত আমি এটাকে কিছুই করছি না, আপাতত পড়ে আছে। আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি যে আমার এই গরুর শেডটি পড়ে আছে, এখানে কি করা যায়, কি করলে আমি এখানে 2 টাকা লাভবান হব বা এভাবে আমার শুধু পড়ে থাকবে না, আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। আমার গরুর শেডটি 18 ফিট বাই 14.5 ফিট লম্বা, তো বেশি বড় না, মোটামুটি ছোট, 2টা বা 3টা গরু লালন পালন করার মতো শেড ছিল আমার। তো আপনারা একটু পরামর্শ দিবেন আমাকে, আমি এখন এখানে কি লালন পালন করতে পারি, কি করতে পারি, সেটা ভেঙে ফেলবো না কিছু লালন পালন করব না কি করবো। আপনারা যারা আছেন তারা ইচ্ছা আমাকে পরামর্শ দিতে পারেন। আপনাদের পরামর্শ অনুযায়ী যদি আমার পরামর্শ ভালো লাগে এবং আমি লাভবান হই, সেই ক্ষেত্রে আমি সেই কাজটি করব। তো আপনারা যদি আমার এই উপকারটি করেন তাহলে ভালো হবে। যেহেতু পরে আছে, আমি চাই না আমার এই শেডটি পরে থাকুক। এখন আপনারা আমাকে একটু হেল্প করবেন। আপনাদের কাছে টাকা পয়সা চেয়ে আমি হেল্প চাইনি, আপনাদের শুধু পরামর্শ চেয়েছি। তো কী করা যায়, আপনাদের একটি পরামর্শ হতে পারে আমার জন্য একটা ভালো দিক নির্দেশনা। আপনারা আমাকে, যারা আমার ভিডিওটি দেখেন বা আমাকে আমার চ্যানেলটি দেখেন, তারা অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন, যাতে আমি এই শেডটা ফেলে না রেখে এখানে কিছু করতে পারি। আমি যদি কিছু না করতে পারি, শেষ মুহূর্তে আমি ভেঙে ফেলবো। ভেঙে ফেললে আমার টাকাগুলো লস হবে, যত টাকা দিয়ে আমি শেডটি করেছি সেটা আমার লস হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম না একেবারে লস করার জন্য, আমি চাচ্ছিলাম এই শেডের ভিতরে যদি কিছু করা যেত, সেক্ষেত্রে অন্তত শেডের জন্য আমি যে টাকাটা খরচ করে দিই সেই টাকাটা যে উঠে আসতো, সেক্ষেত্রে আমি লাভবান হতাম, এতটুকুই, আর কিছু না। তো আপনাদের কাছে এই প্রত্যাশা আমার, আপনারা আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করবেন। তো আজ এই পর্যন্তই, আর কথা না বাড়াবো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।